স্যার বুঝতে পারেনি। চলো আমাদের লিস্টে প্রথম আছে, তারপর আমি সেই লিস্ট অনুযায়ী বলছি। হ্যাঁ, প্রথমেই আমি দেখতে পাচ্ছি শারমিনকে। শারমিন বলো তো নিউটনের প্রথম গতিসূত্রটা বলো তো তুমি। বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগ সরলরেখায় চলতে থাকে। অনেক বলো তো প্রথম সূত্রটাই বলো। বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুকে গতির পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর গতিশীল হবে। প্রথম কি বললে? গতির পরিবর্তন একটা কিছু বললে না, আগে বলো। বাধ্য না করলে। সুভাষ বলো। স্যার, বাইরে থেকে নেট বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সর্বদা সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। নেট বল বলতে কি বুঝো, বুঝতে চাচ্ছ তুমি বলো। মানে নেট বল বলতে লব্ধ বল, ধরুন আপনার ডান হাত ধরে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে এবং তার উল্টো দিকে বাম হাত ধরে 7 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তাহলে আপনি নিশ্চয়ই ডান দিকেই যাবেন 3 নিউটন বলের জন্য। ওই 3 নিউটন বলটাকেই নেট বল বলছি স্যার। আর আম, এমনি যে বল প্রয়োগ না করলে, তাহলে তাহলে বল আহ, বাইরে থেকে বল প্রয়োগ না করলে যদি স্থির বস্তু স্থির থাকে, তাহলে তো দেয়ালকে তো বল প্রয়োগ করলে তো সরা উচিত, কিন্তু দেয়ালকে তো বল প্রয়োগ করলেও সরে না স্যার। বা আমার দোকান ধরে যদি দুজন 10 নিউটন বলে বল প্রয়োগ করে, তাহলে তো আমার মাথা সরা উচিত, কিন্তু দুদিকে যদি দোকানে ধরে 10 নিউটন বল প্রয়োগ করে, তাতেও কিন্তু মাথা সরবে না। তাহলে কোনো একটি বস্তুর ওপর যদি বল প্রয়োগ করা হয়, সেই বস্তুর স্মরণ হতে পারে কি? আহ, অপ্রতিমিত বল প্রয়োগ করলে স্যার সরণ হবে। অপ্রতুমিত বল প্রয়োগ করলে সরণ হবে, প্রতুমিত বল প্রয়োগ করলে সরণ নাও হতে পারে। ওই অপ্রতিমিত বলটাকেই একটা নেট বল উদাহরণ মানে দাও তো। লব্ধ বল। উদাহরণ বলতে স্যার, যদি একটা টেবিলের দুদিক থেকে দুজনই 10 নিউটন বলে ঠেলে, তাহলে স্যার টেবিলটা দুদিক থেকে বিপরীত দিকে একই বল প্রয়োগ করার ফলে নেট বল বা লব্ধি বল শূন্য, মানে সরণ হবে না, সেটাকেই প্রতিমিত বল বলছে। আর যদি আমার ডান হাত ধরে 50 নিউটন বল প্রয়োগ করা হয় এবং বাম হাত ধরে ধরি 40 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে অবশ্যই ডান দিকের দিকে যাবে সেই সেই বল, তখন আমার স্মরণ হবে আর কি। সেই বলটাকেই অপ্রতিমিত বল বলছে স্যার। সোনু দাস বলো, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা বলো। সোনু দাস। হ্যালো। হ্যাঁ, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা বলো। হ্যাঁ স্যার, দ্বিতীয় গতিসূত্র হচ্ছে বস্তুর উপর বাইরে থেকে ক্রিয়াশীল বল, তা হচ্ছে ভরবেগের পরিবর্তনের সময়ের সঙ্গে যেটা পরিবর্তন হয় আর কি, সেটাকে বুঝলাম দ্বিতীয়। না, আর বলো ভালো করে স্পষ্ট করে। সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের আর কি, ভরবেগের পরিবর্তনের হার সময়ের সঙ্গে সঙ্গে যেরকম ভাবে পরিবর্তন হয় আর কি। মানে বস্তুর ভরবেগ পি যদি ধরি, তাহলে বস্তুর ভর ইন্টু বেগ হয় এমভি আর কি। ওটাকে বস্তুর সু- দ্বিতীয় সুভাষ গতিসূত্র বলে। বাদে আর কেউ বলতে স্যার পারবে? বলবো, বলবো হাত তুল। বলবো স্যার। হ্যাঁ, দিশা বলো। হ্যাঁ, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বাইরে থেকে প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে থাকে। আর কেউ সুভাষ বাদে? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং ওই বল যেদিকে ক্রিয়া করে সাধারণত ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। সাধারণত এম ভরের কোনো বস্তুর ওপর যদি পি বল প্রয়োগ করা হয়, তাহলে হবে ফর্মুলাটা হবে পি ইকুয়াল টু এম ইন্টু এ, যেখানে এ হচ্ছে বস্তুটির মধ্যে সৃষ্টি হওয়া ত্বরণ। সুভাষ বলো।
হ্যাঁ স্যার, স্যার যদি একটা স্থির ভরের বস্তুর ক্ষেত্রে আহ, বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুর ত্বরণ সৃষ্টি হবে। আর বস্তুর ভর স্থির থাকলে বস্তুর প্রযুক্ত বল ত্বরণের সঙ্গে সমানুপাতিক, এবং যেদিকে বল প্রয়োগ করব সেদিকেই তার ত্বরণ সৃষ্টি হবে। আর একটা পরিবর্তনশীল ভরের বস্তুর ক্ষেত্রে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনটা সেদিকে হবে। মানে স্থির ভরের বস্তুর ক্ষেত্রে একরকম সূত্র, পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে আরেক রকম সূত্র স্যার। স্যার, বলো রিয়া। স্যার বলছিলাম যে মানে যে সূত্র হিসাবে যে বইয়ে যেটা লেখা আছে সেটা তো স্যার সূত্র তো মানে ওই যে বইয়ে যা লেখা আছে তাই তো বলতে, ওটা তো স্যার নিজের মতো করে বলা যায় না। মানে অন্য অ্যান্সার গুলো নিজের মতো করে বলা যায়, কিন্তু সূত্রটা তো বলা যায় না। আগের জন যেরকম করে বললো স্যার ওরকম তো কোনো বইয়ে দেখিনি, মানে জানি না, মানে আমি 9, 10 বা 11, 12 দেখিনি, যদি আরো উঁচু ক্লাসে থাকে তো জানি না। তো স্যার ওরকম কি বলা যায় সূত্রটা নিজের মতো করে? মানে অন্য ব্যাখ্যা হয়তো নিজের মতো করে বলা যায়, সূত্রটা কি বলা যায়? এবারে বলি শোনো, সূত্রটা হচ্ছে নিজেকে সুন্দর ভাবে এবং সহজ ভাষায় বলতে হবে, কি বলো, বুঝতে পেরেছো? এবারেই তুমি যদি সেখানে ব্যাখ্যা করো, যেমন এম ভর বা এই সমস্ত কিছু যেগুলো নিয়ে আসছো ওগুলো আনা জানো, যদি সূত্রটা জিজ্ঞেস করে, যখন তোমাকে ব্যাখ্যা জিজ্ঞেস করবে তখনই তোমাকে বলতে হবে। নবনীল, তুমি কি অন্ধকারে আছো? কি বল, বুঝতে পেরেছো? সূত্রটা প্রপারলি বলার চেষ্টা করবে এবং সঠিক, বিভিন্ন রাইটার বিভিন্নভাবে লেখা আছে দেখবে, একই হয়তো লেখা নেই। বলো সোনু দাস, তুমি বলো যে দ্বিতীয় গতিসূত্র থেকে কি কি জানা যায়? হ্যাঁ স্যার, বলছি বর্তমান যে 9-10 বই, তো ওরা কিন্তু স্যার এই এরকম দুটো সূত্র আলাদাভাবে করছে স্যার। মানে ওই স্থির ভরের বস্তুর ক্ষেত্রে একরকম করছে, পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে একরকম করছে, আলাদাভাবে ভেঙেই করছে। তো হুম হুম স্যার মানে সেক্ষেত্রে দুটোই বলা উচিত নাকি কি, কি বলা উচিত স্যার? বিষয়টা হচ্ছে বিবৃতি যখন বলবে, মানে সূত্র যখন চাইবে তখন প্রপারলি বলে দেবে, তারপর তুমি বলবে যে বর্তমান বর্তমান মানে যে বইয়ের বা বিভিন্ন রাইটার, ওকে, এটা এগুলো বলার দরকার নেই, তুমি প্রপারলি বলে দেবে আগে কেমন বিবৃতিটা। তখন তোমাকে ওখান থেকে কোশ্চেন করবে, কাউন্টার অ্যাটাক করবে, তখন তোমাকে ভেঙে বলতে হবে যে কীভাবে বোঝাবে তুমি স্টুডেন্টদের ক্ষেত্রে। তখন বলবে যে স্যার আমরা এই সূত্রটাকে দুটোভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কেমন, বুঝতে পেরেছো? একটা হচ্ছে ভর স্থির রেখে, আর তুমি যেটা বললে সেভাবে তুমি রিপ্রেজেন্ট করতে পারো তাদের সামনে। তাহলে স্যার যেটা বললো, তাহলে স্যার যদি এই নিউটনের গতির সূত্রটা জিজ্ঞেস করে তাহলে স্যার কোনটা বলবো? এই যেটা বলছে নতুন বইয়ে, যেটা হ্যাঁ আমি এখন মানে দেখলাম আর কি, নতুন বইয়ে যে আছে আর কি, কিন্তু আমরা তো স্যার ওইটা ওরকম হ্যাঁ, ভাবে তোমরা যেটা পড়িনি। পড়েছো আগে আগে যেটা পড়েছো হুম ওটাই হুম। বলবে, হ্যাঁ, কোনো আচ্ছা অসুবিধা আচ্ছা। নেই। আর সুভাষ বললেও যে এখন বর্তমান বইগুলো সব ফরম্যাট রাইটাররা বিভিন্ন চেঞ্জ করছে, আমাদের আগে গতানুগতিক বলতো যেটাই বলতে হবে, এখন ফরম্যাট চেঞ্জ হচ্ছে। পরবর্তীকালে দেখবা তোমরা যখন গ্র্যাজুয়েশন করেছো তোমাদের ফিজিক্সের যখন সংজ্ঞা বা কেমিস্ট্রি, ফিজিক্সের বিশেষ করে গাণিতিক রূপ দিয়ে যে এটা ইট ইজ কল্ড এত বল দিত, তাই না, দেখবে করিয়েছে। এবারে ওই বিষয়গুলো তত ধরবে না, বিবৃতিটা ভালো করে দেওয়ার চেষ্টা করবে অবশ্য, কি বলো, বুঝতে পেরেছো? চলো আমাদের সোনু দাস বলো তো, দ্বিতীয় গতিসূত্র থেকে কি কি জানা যায়? স্যার বল আর সরণ, বলটা জানতে পারি আর ভরবেগটাও জানা যায় আর কি। বল জানতে পারো, তাই তো? জাড্ডর পরিমাপটাও জানা যায়। চার দৌড় পরিমাপটা জানা যায়। বল জানতে পারো, বলে কি জানতে পারো তুমি? সূত্র থেকে স্যার বলের পরিমাপ জানা যায়। বলের পরিমাপ। হ্যাঁ, বলের পরিমাপ আর কি, ওয়েট আর করো, ভরবেগটা জানা যায় mainly। ওয়েট, যে বলবে হ্যাঁ সে বল ও ত্বরণের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, যে বলবে সে হ্যান্ড রাইজ করবে একজনকে, অবশ্যই একসঙ্গে বললে কি বলতো শুনতে পাবো না কারোরটা। শোনো কি বললে, যে বলের পরিমাপ, তারপর হচ্ছে জাড্যতার পরিমাপ, এই সমস্ত কিছু আমরা জানতে পারি, তাই না? তাহলে তুমি স্টুডেন্টদের কিভাবে বলবে যে বস্তুর ভরই হচ্ছে জড়তার পরিমাপ? স্টুডেন্টদের কিভাবে বোঝাবে? বস্তুর ভর বলতে স্যার ওখানে আমি ভরবেগটাকে নিয়ে আসবো আর কি। আর বস্তুর ভর যদি পি হয়, তো না এমনি ভরবেগটা যদি পি হয় তাহলে বস্তুর ভর হচ্ছে এম আর বেগ হচ্ছে ভি।
এখান থেকে স্যার এফ সমান হচ্ছে যেটা ভি আছে ওটাকে ডিটি বাই ডিভি লেখা যেতে পারে এমনি করে, এফ সমান এম এ চলে আসে, মানে এ হচ্ছে ত্বরণ চলে আসে আর কি। নবনীল বলো, কি বলছিলে তুমি? হ্যান্ড রাইজ করেছো। হ্যাঁ, মানে বডি জড়তার পরিমাপ, এটা স্টুডেন্টদের কিভাবে বোঝাবে নিউটনের তুমি? সেকেন্ড হ্যাঁ নিউটনের সেকেন্ড ল এর ম্যাথমেটিক্যাল ফর্ম হচ্ছে এফ ইজিক্যাল টু এম এ। সুতরাং আমি যদি একই পরিমাণ ত্বরণ সৃষ্টি করতে চাই, সেক্ষেত্রে ত্বরণটা কনস্ট্যান্ট করে দিলাম, এটা কনস্ট্যান্ট করে দিলাম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এফ প্রপোর্শনাল টু এম। সুতরাং যে বস্তুর ভর যত বেশি, তাকে একই পরিমাণ ত্বরণ সৃষ্টি করতে তাকে তত বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে ভরই হচ্ছে বস্তুর জড়তার পরিমাপ। মানে যে বস্তু ভর যত বেশি হবে, তার গতিশীল অবস্থার পরিবর্তন করতে তত বেশি বল প্রয়োগ করতে হবে। সুতরাং ভরই হলো জড়তার পরিমাপ। পর্ণা বলো, হাত তুলেছো। স্যার, আমরা জড়তা বলতে যেটা বুঝি, কোনো বস্তুকে যখন তার অবস্থার পরিবর্তন করতে চেষ্টা করি তখন সে একটি বাধা দেয়। যদি স্থির বস্তুকে আমরা গতিশীল করতে চাই তাহলে সে সেটিকে বাধা দেয়, যেটিকে আমরা স্থিতিজাড্য বলি। এবং যদি গতিশীল বস্তুকে আমরা গতিশীল অবস্থা পরিবর্তন করতে চাই তাহলেও সে আমাদের বাধা দেয়, যেটিকে আমরা গতিজাড্য বলি, অর্থাৎ সে তার গতিশীল অবস্থায় থাকতে চায়। তো সেই ক্ষেত্রে আমরা দুটো বস্তু নিতে পারি। আমরা ধরে নিতে পারি একটি বস্তুর ভর ধরতে পারি 5 কেজি আর একটি বস্তুর ভর 50 কেজি। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি দুটো বস্তুর যদি আমি অবস্থা পরিবর্তন করতে চেষ্টা করি, প্রাথমিকভাবে দুটো বস্তুই স্থির আছে, তাহলে অবশ্যই আমাকে 50 কেজি ভরের উপর বেশি বল প্রয়োগ করতে হবে সেম পরিমাণ ত্বরণ সৃষ্টি করার জন্য। তো এখান থেকে আমরা বলতে পারি তার ভরই তার জড়তার পরিমাপ। যত তার জড়তাটাকে আমরা পরিবর্তন করতে চাইছি সেটি বেশি ভর হলে সেই বাধাটা আমাদের কাছে বেশি আসছে, তাই বলটিও আমরা বেশি প্রয়োগ করছি। তো এখান থেকে আমরা বলতে পারি স্টুডেন্টদেরকে যে ভরই তার জড়তার পরিমাপ। না, প্রত্যেকের কাছে আমার একটা কোশ্চেন। আমি তোমাদের জিজ্ঞেস করলাম যে বস্তুর ভরই জড়তার পরিমাপ, এটা স্টুডেন্টদের কিভাবে বোঝাবে? এবারই তুমি যে হ্যাঁ সুভাষ আসছি, তোমরা গাণিতিক ব্যাখ্যা দিচ্ছ, সব কিছু উদাহরণ দিলে, কিন্তু তোমাদের কথার গঠনটা কিন্তু হচ্ছে না কাউরির। যে স্টুডেন্টকে বোঝাচ্ছ, তাহলে সেখানে তোমাকে প্রথম বক্তব্য কী হবে? যে আমি স্টুডেন্টকে যখন বোঝাবো স্যার আমি এই উদাহরণ টানতে পারি, তারপর তুমি গাণিতিক রূপ দিলে। একটু বলবো স্যার? হ্যাঁ বলো। আচ্ছা, ভরই জড়তার পরিমাপ আর কি। তা দুটো বস্তু ধরছি, ধরো তোমার সামনে তোমার ব্যাগ আছে, বইয়ের ব্যাগ আছে। আম, এই ব্যাগ আর এই ব্যাগের মালিক মানে তোমাকে যদি দুজনকেই যদি একই বল প্রয়োগ করি, তাহলে বলো তো কোনটাই বেশি ত্বরণ সৃষ্টি হবে? তখন ওরা বলবে স্যার ব্যাগে বেশি ত্বরণ সৃষ্টি হবে। ব্যাগের মালিক মানে আমি তো ভারী ব্যাগের চেয়ে, ব্যাগে বেশি ত্বরণ সৃষ্টি হবে। মানে তখনই আমি বলবো দেখো তাহলে একই বল প্রয়োগ করলাম, তাহলে হালকা বস্তুতে বেশি ত্বরণ সৃষ্টি হচ্ছে, কিন্তু ভারী বস্তুতে দেখো কম ত্বরণ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ মানে অবস্থার পরিবর্তন হালকা বস্তুর ক্ষেত্রে একই বল প্রয়োগ করা সত্ত্বেও হালকা বস্তুতে তাড়াতাড়ি অবস্থার পরিবর্তন করে যাচ্ছে, কিন্তু ভারী বস্তুর ক্ষেত্রে যত ভর বেশি হচ্ছে তত তার অবস্থার পরিবর্তন করতে গেলে আম, করতে বাধা দিচ্ছে সে। তাই জন্য ভর যত বাড়বে তার জড়তা তত বাড়বে, তাই ভরই জড়তার পরিমাপ। হুম, এবারে বলি একটা কথা। আমি তোমাদের দুটো জিনিস বললাম, মানে এখন দুটো জিনিস বলছি। তোমাদের কোশ্চেনে জিজ্ঞেস করলাম যে বস্তুর ভরই জড়তার পরিমাপ, স্টুডেন্টদের কীভাবে বোঝাবে? আর বস্তুর ভরই জড়তার পরিমাপ, এটা সম্পর্কে তুমি কি বলতে চাও বলো, বা কী বোঝো সেটা বলো, বা বস্তুর ভরই জড়তার পরিমাণ এটা সম্পর্কে বলো তুমি কি বোঝো। এই দুটো কোশ্চেনের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে। কীরকম পার্থক্য? যখনই বলা হবে যে বস্তুর ভরই জড়তার পরিমাণ, তুমি কিভাবে স্টুডেন্টদের বোঝাবে, তখন একটা উদাহরণ টেনে তোমাকে বলতে হবে, তারপর তোমাকে লাস্টে গাণিতিক রূপ আসতে হবে যে স্যার আমরা এই ব্যাপার জানি, উদাহরণ দিতে হবে। আর তুমি যখন স্যারকে বোঝাবে যে বস্তুর ভরই জড়তার পরিমাণ, তুমি কিন্তু তখন কি বলবে? তখনই ওই তুমি যে গাণিতিক রূপগুলো ব্যবহার করছিলে সেগুলো প্রথমে ঠিক আছে স্যার, আমরা বল মানে জানি F = m, যেটা বলছিলে সেরকম। তাহলে আমাকে কোশ্চেনের প্যাটার্ন শুনতে হবে
আগে স্যার কি জিজ্ঞেস করেছে আমাকে, স্টুডেন্টদের বলতে বুঝিয়েছে না আমাকে ডাইরেক্ট কি বলতে বুঝেছো সেটা বুঝিয়েছে, কি বলুন, বুঝতে পেরেছো? তার উপর ডিপেন্ড করে অ্যান্সার দিতে হবে তোমাদের, নাহলে হবে না। কি বলুন, বুঝতে পেরেছো সবাই? এবারে তুমি যখন আমাদেরকে মানে পড়নায় হয়তো দিচ্ছিল যে স্যার আমরা এ ইকুয়াল টু এফ বাই এম, তাহলে এখানে বস্তুর ভর বাড়লে আমাদের কি হয়, তাহলে তোমাকে ওখানে গাণিতিক রিপ্রেজেন্ট করাতে বলেনি, স্টুডেন্টদের কীভাবে বোঝাবে সেটা জিজ্ঞেস করেছে। এই ব্যাপারটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেনে আমরা আসছি। আমরা যে একটু আগে বললে জড়ত্বীয় ভর বলতে কি বললে বুঝতে পারবে, ইনার্শিয়াল মাস বলতে কি বুঝি, জড়ত্বীয় ভর, হাত তো লোকে পারবে, জড়ত্বীয় ভর। স্যার বলবো, বলো। কোনো বস্তুতে একক ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন হয় তাকে বলে জড়ত্বীয়। এর বৈশিষ্ট্য বলতে পারবে? বৈশিষ্ট্য মানে বল বেশি, না স্যার বৈশিষ্ট্যটা মাত্র পাচ্ছি না। কেউ? বিপিন, অনিক, দিশা, মিতালি, মনালিসা, মোনালি, নবনীল, তারপর হচ্ছে কি পরাজ, দীপ্তা বাগ নাকি আছে একটা, আমি উচ্চারণ করতে পারলাম না, রিয়াদান, রোজিনা, এস কেমিস্ট্রি, সোনু দাস, সুভাষ, সুপর্ণা আর তিশা। কেউ পারবে? স্যার ওই জড়ত্বীয় ভর যেটা বললেন, হুম হুম ওটা হচ্ছে যে বস্তুর ভর আমরা জানি তো একটা সহজাত ধর্ম। তো নিউটনের দ্বিতীয় সূত্র, গাণিতিক সূত্র থেকে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, মানে বস্তুর ভর ইন্টু ত্বরণ। তো এফ ইকুয়াল টু যদি প্রযুক্ত বল আর এম ইকুয়াল টু বস্তুর ভর হয়, তাহলে এ হচ্ছে বস্তুর ত্বরণ। তো এই সমীকরণটা থেকে জানা যায় যে একই ত্বরণ সৃষ্টি করতে বেশি ভরের বস্তুর ক্ষেত্রে অধিক বল প্রয়োজন হয়। যেমন একটা টেবিলের উপরে আমরা যদি একটা বই রেখে সেটাকে ঠেলে দেওয়ার চেষ্টা করি, দেখবো সেটা অনায়াসেই চলে যায়। কিন্তু একসাথে যদি তার উপরে অনেকগুলো বই রেখে যদি ঠেলতে চেষ্টা করি, সেটা দেখবো অধিক বলের প্রয়োজন হচ্ছে। তো বস্তুর ভরকে এই যে জাড্যজনিত বা জড়তাজনিত বাধা হিসাবে গ্রহণ করা হয়, তাই বস্তুর এই সহজাত ধর্মকেই, জাড্য ধর্মকেই যেটা ভর হিসাবে ব্যাখ্যা করা যায়। এই বস্তুর ভরই হচ্ছে বস্তুর জাড্যের পরিমাপ, যেটাকে আমরা জড়ত্বীয় ভর বা যেটাকে জড়ত্বীয় ভর বলে পরিমাপ এই করা হয়। জড়ত্বীয় ভর পরিবর্তনশীল হয় কি কখনো? না, এটা তো একটা বাধার পরিমাণ, এটা কি করে পরিবর্তন হবে? যদি আলোর বেগে যায়? হ্যাঁ যদি আলোর বেগে স্যার, যায়? যদি কি বেড়ে যায় আলোর স্যার? বেগে, আলোর বেগে লাইটের স্পিডে যায়। হ্যাঁ, তাহলে পরিবর্তন করা যেতে পারে হয়তো। অনেক বলো কি স্যার, বলছিলে? স্যার জড়ত্বীয় ভরটা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রে যে ভরটা আমরা বলি সেটাকে জড়ত্বীয় ভর বলছি। বলতে পারো। যখন রেফারেন্সের মানে যে নির্দেশতন্ত্রের ত্বরণ থাকবে সেই ত্বরণ সেটাকে আমরা জড়ত্বীয় ভর বলতে পারবো না। তাহলে জড়ত্বের নির্দেশতন্ত্র কাকে বলে? যে নির্দেশতন্ত্রে কোনো ত্বরণ থাকে না, বা দুটো রেফারেন্সে মানে দুটো বস্তু অবজারভার আর মানে যে আছে তারা যদি তাদের মধ্যে যদি কোনো আপেক্ষিক বেগ না থাকে, সেই ধরনের নির্দেশতন্ত্রকে আমরা জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলবো। অলিক স্যার বল, নিউটন, অলিক স্যার যারা বল, নিউটন, বলো। স্যার যারা নিউটনের গতি সূত্র মানে এই সূত্রগুলোকে মেনে চলে, যে সেটাই স্যার জড়ত্বীয় নির্দেশাঙ্ক। অলিক বল কোন নির্দেশতন্ত্রকে নির্দেশ করে বলো তো? স্যার অজড়ত্বীয়। তোমরা জড়ত্বীয় নির্দেশতন্ত্র এই জড়ত্বীয় ভরের বৈশিষ্ট্যগুলো একটু দেখে যাও, হ্যাঁ, ইনার্শিয়া মাসের বৈশিষ্ট্যগুলো দেখে যাবা।
বলতো 1 নিউটন সমান আপনি কত? আবার বলে দিন স্যার। হুম তো বললাম আপনি আবার বলে দিন। এটা মানে কোনো একটা বস্তুতে যে পরিমাণ ভর থাকে, জড়ত্বীয় ভর তার সমানুপাতিক হয়। তারপর হচ্ছে জড়ত্বীয় ভর বস্তুর অবস্থার উপর নির্ভরশীল নয়। তারপর হচ্ছে কি, বস্তুতে যে পরিমাণ ভর থাকে, যেটা বললাম আমি, তারপর হচ্ছে বস্তুর জড়ত্বীয় ভর কি হচ্ছে আকার বা আয়তনের উপর নির্ভরশীল নয়। জড়ত্বীয় ভর ভর সংরক্ষণের সূত্র মেনে চলে। জড়ত্বীয় ভর যদি আলোকীয় মানে আলোর গতিবেগে চলে বা লাইটের স্পিডে চলে, তাহলে সেক্ষেত্রে ভর পরিবর্তন হয়। অভিকর্ষীয় যে ভর আর হচ্ছে আমাদের যে জড়ত্বীয় ভর, এটা কি হয়, একই হয়, এটা মানে কোনো পরিবর্তন হয় না। মানে বুঝতে পেরেছো, অভিকর্ষ বল কোনো একটা বস্তুর অভিকর্ষীয় ভর আর একটা হচ্ছে কি জড়ত্বীয় ভর সবসময় একই হয়। এই বৈশিষ্ট্যগুলো একটু পড়ে যাবে, যদি না পাও তাহলে আমাকে বলবে, আমি তোমাদের পাঠিয়ে দেবো। ধরো কোনো একটা বস্তুর ওপর বল প্রয়োগ করলাম, তাহলে ওই বস্তুর কি কি পরিবর্তন হতে পারে? কোনো একটা বস্তুর ওপর বল প্রয়োগ করলে কি কি পরিবর্তন হবে? সুভাষ বলো। হ্যাঁ স্যার, কোনো বস্তুর ওর বল প্রয়োগ করলে কি কি পরিবর্তন হতে হ্যাঁ। পারে, তাই তো? হুম। আচ্ছা, বস্তুর স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় যেতে পারে বস্তু, বা গতিশীল অবস্থা থেকে স্থির অবস্থায় আসতে পারে, বা বস্তুর গতি বেগের পরিবর্তন হতে পারে, বস্তুর আকারের পরিবর্তন হতে পারে, বস্তুর আকৃতির পরিবর্তন হতে পারে। এইগুলোর পরিবর্তন হতে পারে স্যার। স্যার বলো। স্যার গতির পরিবর্তন হওয়ার উপক্রম হতে পারে, মানে হলোই না কিন্তু জাস্ট হওয়ার চেষ্টা করতে হ্যাঁ, মানে হ্যাঁ, হতেও এটা পারে, এটা আবার উপক্রমও হতে পারে, বুঝতে পেরেছো? উপক্রমটা হতে পারে, হ্যাঁ, হ্যাঁ ওটা স্যার মিস হয়ে গেছে স্যার। বস্তুর বেগের পরিবর্তন হওয়ার উপক্রম বা গতিশীল হওয়ার উপক্রমও করতে পারে। বলতো নিউটনের যে 3টে সূত্র আছে, সেই 3টে সূত্রের মধ্যে কোনটা প্রকৃতির সূত্র বলা হয় নিউটনের? বলতে পারবে? স্যার প্রথম গতিসূত্রকে? প্রথম গতিসূত্র কেন? স্যার ওখান থেকে যেহেতু আমরা ওই পদার্থের জাড্য আর বলের সংজ্ঞা পাই, আর সেই জন্য হয়তো প্রকৃত সূত্র বলা হয়। অনেক বলো। স্যার আমার মনে হচ্ছে স্যার দ্বিতীয় গতিসূত্র হবে। কেন? দ্বিতীয় গতিসূত্রটা দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র পাওয়া যায়, আর দ্বিতীয় গতিসূত্রের ধারণা থেকে তৃতীয় গতিসূত্রের ধারণাটাও কিছুটা আছে। রিয়া বলো। দ্বিতীয় গতিসূত্র। আমাকে জিজ্ঞেস করছো না নিজে অ্যান্সার বলছো না কোনটা? স্যার আমি বলছি, দ্বিতীয় কারণ ওই গতিসূত্র, দ্বিতীয় কারণ গতিসূত্র থেকে বলের ধারণাটা পাওয়া যায়, তো তাহলে মানে বলের পরিমাপের ধারণাটা পাওয়া যায়, সেই জন্য দ্বিতীয় সুভাষ বলো। গতিসূত্রটাকে। স্যার দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম এবং তৃতীয় গতিসূত্র প্রমাণ করা যায়। ওই অনেকেরও জন্য ঠিক আছে, তোমারও ঠিক আছে। কারণ হচ্ছে, মেন কারণ হচ্ছে প্রথম এবং তৃতীয় গতিসূত্রের এখান থেকে তোমার কি করতে পারি, মানে এর মধ্যেই আছে প্রথম এবং তৃতীয় সূত্র, এটা বলতে পারি, তাই না? প্রথম এবং তৃতীয় সূত্র গতি দুটো এখান থেকে ব্যাখ্যা করা যেতে পারে, তার জন্য আমরা নিউটনের দ্বিতীয় সূত্রকে প্রকৃতির সূত্র বলতে পারি। কি বললাম তিশা, বুঝতে পেরেছ? বাড়িতে পড়োনি? স্যার আরেকবার বলুন স্যার। দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা প্রথম গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র ব্যাখ্যা করতে পারি, তার জন্য মানে এর মধ্যেই, অর্থাৎ দ্বিতীয় গতিসূত্রের মধ্যে প্রথম গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র মানে নিহিত আছে, মানে কি বলবো ওটাকে, অন্তর্নিহিত আছে। এই জন্য আমরা দ্বিতীয় সূত্রকে প্রকৃত সূত্র বলি। বলতো বলের ঘাত আর হচ্ছে ঘাত বল, এর মধ্যে পার্থক্য কি? বাকিরা সুভাষ বাদে। বলবো স্যার? হ্যাঁ দিশা বলবো বলো। স্যার? হ্যাঁ, অনেক হাত মানে তুলেছে। হচ্ছে কি, কোনো স্থির মানের বল কি কোনো বস্তুর ওপর কিছু সময় ধরে ক্রিয়া করলে বলের মান আর ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। আর কোনো বৃহৎ মানের বল কোনো বস্তুর ওপর ক্ষীণ সময়ের জন্য ক্রিয়া করলে তাকে বলে ঘাত বল। আশালতা বলো তো,
এই যে বলের ঘাত আর ঘাত বল, তুমি স্টুডেন্টদের এই পার্থক্য কিভাবে বোঝাবে? স্যার বলের ঘাত যখন বলবো তখন এটা তো কোনো একটা কিছু বস্তুর উপরে মানে উম, খুব স্থির মানের বল কিছু সময় ধরে হবে। তো সেইখানে আমি কিছু উদাহরণ তাদেরকে দিতে পারি যে যেমন ঘাত বলটাকে করতে গেলে একটা পেরেককে যদি হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তখন সেটা কি হবে, যে একটা অনেক বৃহৎ মানের বল দেওয়া হচ্ছে কিন্তু খুব কম সময়ের মধ্যে, সেটা হলো ঘাত বল। যে আমি অনেক জোরে করে হাতুড়ি দিচ্ছি, হাতুড়ি দিয়ে একটা পেরেককে মারছি। আহ, আর বলের ঘাতটা হচ্ছে কোনো কিছু একটা খুব কম মানে কম সময় ধরে একটা স্থির মানের বল যখন করছি তখন সেটাকে আমরা বলছি বলের ঘাত। স্যার একটু এরকম একটু বলে দিন। অনেক বলো, 2 নম্বর হাত তুলেছে অনেক। স্যার যখন ছাত্রদেরকে বলবো যে একটা ক্রিকেট বলে ব্যাট দিয়ে আঘাত করলো, ওটা একটা বৃহৎ মানের বল, অনেক জোরে বলটাকে আঘাত করলো, ওই যে ওইটাকে বলা হয় ঘাত বল। আর বলের ঘাত বলতে হচ্ছে অ্যাকচুয়ালি ভরবেগের পরিবর্তন। এটা বোঝানোর জন্য হচ্ছে একটা ভারী বস্তু নিব, মানে একটা বস্তু নিলাম, দিয়ে তার উপর একটা বল প্রয়োগ করলাম, দিয়ে বল প্রয়োগ করার পর কিছু টাইমটা আমি ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করার পর ওর যে ভরবেগের পরিবর্তন ওটা মাপলাম, মেপে ওদেরকে বোঝালাম যে এইভাবে যে ভরবেগের পরিবর্তন হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, এইভাবে বোঝাতে পারি। পড়না। স্যার ওই হাতুড়ির উদাহরণটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। যদি একটা হাতুড়ির উপর আমরা সরি স্যার একটি পেরেকের উপর যদি আমরা হাতুড়ি দিয়ে আঘাত করি, তাহলে একটি বৃহৎ মানের বল খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করছে। তো এটিকে আমরা বলবো ঘাত বল, এবং এই ঘাত বলের জন্য ওই হাতুড়িটির বেগের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ভরবেগের পরিবর্তন হচ্ছে। তো সেইখান থেকে আমরা ভরবেগের ক্যালকুলেশনটা করে আমরা বলের ঘাতটি বের করতে পারি। রোজিনা বলো। হ্যাঁ স্যার, ওই ক্রিকেট বলের উদাহরণটা দিয়ে বলছিলাম, ঘাত বলেছি মানে যখন একটা বলার একটা ক্রিকেটার যখন ক্রিকেট বল আসে মানে যখন মারে ওটা যে জোরে একটা বেশি পরিমাণ বল অল্প সময়ের সময় লেগে ওটা যখন দূরে সরে যায় সেটা হচ্ছে আপনার ঘাত বল। আর হচ্ছে বলের ঘাত যেটা বলবো একটা কোনো ভারী বস্তুকে যে ঠেলবো, যখন ঠেলে অনেক সময় লাগবে সেইটা মানে যেটা সে বললো যে সেটাই আমি বলতে চাইছিলাম আর কি। সুভাশিস বলো। হ্যাঁ স্যার, বলছি একটা ফুটবলে যখন কিক করা হবে তখন ফুটবল এবং পায়ের মধ্যে মানে খুব অল্প সময় ধরে আহ, ক্রিয়াশীল হবে, তার ফলে ওখানে ঘাত বল সৃষ্টি হবে। তারপর আহ, বলটা যে যে ভরবেগের পরিবর্তন হবে তখন ওটা বলের ঘাত ক্রিয়াশীল হবে। প্রথমে ঘাত বল ক্রিয়াশীল হচ্ছে, তারপর বলটা যে ভরবেগের পরিবর্তন নিয়ে চলতে থাকবে, সেইটা হলো বলের ঘাত স্যার। মানে যখন কিক করা হলো তখন সেটা ঘাত বল, আর তার ঘাত বল প্রথম ক্রিয়াশীল হলো, তারপর বলটা যখন ভরবেগের পরিবর্তন করতে করতে যাবে, সেটাই হলো বলের ঘাত স্যার। রিয়া বলো। স্যার কোনো বস্তুর ওপর যখন একটি স্থির মানের বল অনেকক্ষণ ধরে ক্রিয়া করে তখন ওই বলের মান আর মানে যতক্ষণ ধরে ক্রিয়া করছে মানে বলের ক্রিয়াকালের সময় এই দুটোর গুণফলকে বলের ঘাত বলে। আর ঘাত বল হচ্ছে যদি একটা বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে কোনো একটা বস্তুর উপর ক্রিয়া করে তখন সেটাকে মানে ঘাত বল বলা হয়। স্যার উদাহরণস্বরূপ বলতে পারি যখন কোনো যখন ক্রিকেট খেলা হয়, ঠিক আছে, তখন ব্যাটসম্যান মানে ব্যাট দিয়ে যখন আঘাত করে বলকে তখন ওই মানে ব্যাট আঘাত করে তখন ব্যাট ওই ক্রিকেটের বলের ওপর স্যার একটা ঘাত বল প্রয়োগ করে এবং তার ফলে বলের ঘাতের সৃষ্টি হয়। নবনীল বলো, হাত তুলেছিলে। অ্যাকচুয়ালি ঘাত বল হচ্ছে একটা বৃহৎ মানের বল যেটা খুব ক্ষুদ্র সময় ধরে কাজ করে। যেমন আমরা যদি ফুটবলকে কিক করি সেক্ষেত্রে কি হয়, ফুটবলটার উপর আমরা পায়ের সাহায্যে খুব জোরে বল প্রয়োগ করি, কিন্তু পায়ের সঙ্গে ফুটবলের সংযোগের সময়টা খুবই কম হয়, 1 সেকেন্ডের কয়েক ভাগ।
আর আমরা যদি আবার টেবিলটা, ক্লাসরুমের মধ্যে টেবিলটা একটা নির্দিষ্ট পরিমাণ বল দিয়ে টেবিল রুমের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত টানি, সেক্ষেত্রে কি হয়, একটা নির্দিষ্ট মানের বল প্রয়োগ করছি এবং একটা নির্দিষ্ট সময় ধরে, সেই নির্দিষ্ট সময় এবং বলের গুণফলটাকে আমরা বলছি বলের ঘাত। সুতরাং বলের ঘাতের একক এবং ঘাত বলের একক আলাদা। ঘাত বল বলতে একটা বৃহৎ মানের বলকেই বোঝায়, কিন্তু বলের ঘাত হবে সেক্ষেত্রে বল এবং বলের ক্রিয়াকালের গুণফল, এবং সেই হিসাবে তার এককটাও হবে, যেমন হয় নিউটন সেকেন্ড বা ডাইন সেকেন্ড। হ্যাঁ, প্রত্যেককে একটা কথা নবনীল ঠিক আছে। এই সুভাষ বললো তখন সুভাষ উদাহরণ দিয়ে বেরিয়ে চলে গেল। তারপর হচ্ছে রিয়া যখন বললো তখন সংজ্ঞা বললো। তা বিষয়টা হচ্ছে তোমাকে বলা হয়েছে যে ঘাত আর হচ্ছে ঘাত বল, মানে বলের ঘাত আর হচ্ছে ঘাত বল, এর দুটোর মধ্যে মানে বলতে স্টুডেন্টকে কীভাবে বোঝাবে। তাহলে তোমরা উদাহরণ দিলে, কেউ হয়তো ব্যাখ্যা বললে, কিন্তু বিষয়টা যে সংমিশ্রণ করে বলতে হবে, যেমন নবনীল লাস্টের দিকে চেষ্টা হয়েছে। তা বিষয়টা উদাহরণ দেবো, সেখান থেকে কীভাবে আমার বলের সংজ্ঞাটা রিপ্রেজেন্ট করছি সেটা কেউ কিন্তু বলছো না। প্রথম উদাহরণ দিলে কী করলে, তাহলে এই যে বলের ঘাত সে ব্যাপারটা, সেটা আমি কীভাবে রিপ্রেজেন্ট করলাম, মানে ঘাত বলটা কীভাবে রিপ্রেজেন্ট করলাম সেটা কিন্তু কেউ উল্লেখ করছো না। যে আমি বললাম একটা ফুটবলে আঘাত করলাম পা দিয়ে, তাহলে কি হলো, সেটা একটা কি আমাদের বলের ঘাত, মানে ঘাত বলের উদাহরণ। তাহলে যে আমরা খুব অল্প সময়, যেটা নবনীল উল্লেখ করলো, যে অল্প সময় ধরে কি একটা বৃহৎ মানের বল ক্রিয়া করলাম, তারপরে তাকে কী বলা হয়, ঘাত বলা হয়। এই ব্যাপারটা যে বুঝাবো, সেই বোঝানোর টেকনিকটা কিন্তু আসছে না। তোমরা একদম পড়ার মতন বলে দিয়ে চলে যাচ্ছ, বুঝতে পেরেছো শুভাশিস? রিয়া কিছু বলবে? না স্যার, স্যার বলছিলাম সেই যে আমি নিজেও ঘাত বুঝতে বলের পারি যে ঠিক করে উদাহরণটা, বোঝাতে পারি না আর কি, মানে হয় না, মানে আমার মনে হয় মানে আমি নিজেই স্যার বুঝতে পারি, আমার ভালো করে বলা হয় না আর কি। বলো রোজিনা, স্যার কি বলছি বলছো? ঘাত বলে আরেকটা উদাহরণ হতে পারে স্যার, ওই যে অ্যাক্সিডেন্ট, মানে হঠাৎ করে যখন অ্যাক্সিডেন্ট হয়, ওটাও তো একটা ঘাত বলে উদাহরণ হবে স্যার। এবারে স্টুডেন্টদের ক্ষেত্রে কি বলতো, একটা এটা বলা যাবে না, অ্যাক্সিডেন্ট ঠিক আছে মানলাম, হয়তো তখন তো একটা বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে হ্যাঁ, তো ক্রিয়া হয়। উদাহরণ দিতে পারো, হ্যাঁ দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে যদি তোমাকে বলে প্র্যাকটিক্যাল কীভাবে বোঝাবে তুমি, তখন তুমি বলে অ্যাক্সিডেন্ট করে কি চলো, এটা হয়তো বলে তোমাকে জিজ্ঞেস করতে পারে। ওকে, তাহলে অ্যাক্সিডেন্ট কি করাবে তুমি, এভাবে জিজ্ঞেস করতেও পারে। না, একটা কিছু নিয়ে একটার উপরে আঘাত করে নেবো হঠাৎ মানে করে জোরে, হ্যাঁ, তখন সেটা। দেখো তোমাদের একটা জিনিস এক জায়গায় ভুল হচ্ছে বারবার, ডোন্ট মাইন্ড, বারংবার একটা জিনিস ভুল হচ্ছে। যখনই তোমাদের আমি বলছি একটা কথা, যে স্টুডেন্টদের কীভাবে বোঝাবে, তোমরা নিজে বুঝেছো আর স্যারকে বোঝাচ্ছ, এরকম একটা চিন্তা ভাবনা। কিন্তু স্টুডেন্টকে যে কীরকম পড়াতে হয়, যে তোমরা বুঝেছো বা তোমরা এই উদাহরণটা দিলাম, তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা, এখান থেকে আমরা কত সময় ধরে করলাম, অল্প সময় ধরে। তাহলে অল্প সময় ধরে কোনো একটা বৃহৎ মানের বল প্রয়োগ করলাম, এই যে ঘটনা ঘটলো তাকে আমরা কী বলি, ঘাত বল বলি। এই ব্যাপারটা তোমাকে বুঝিয়ে বলতে হবে। এবার তোমরা ডাইরেক্ট বলবে সংজ্ঞা, যে বৃহৎ মানের কোনো একটা বল খুব অল্প সময় ধরে কোনো একটা বস্তুর উপর ক্রিয়া করলে তাকে ঘাত বলে। এটা বলছো প্রত্যেককে, অবশ্যই সবাই সঠিক বলছো। কেউ উদাহরণ দিচ্ছ, ফুটবল দিচ্ছ উদাহরণ, কেউ ব্যাট বলে উদাহরণ দিচ্ছ, কেউ হাতুড়ি দিয়ে উদাহরণ দিচ্ছ। তাহলে তোমাকে যে হাতুড়ি যখন আঘাত করি, খুব অল্প সময়ের মধ্যে আঘাত করি, তাহলে এই যে অল্প সময় একটা বৃহৎ মানের বল, এই যে তাদের গুণফলকে আমরা কি বলি, সেই গুণফলটাকে আমরা বলি ঘাত বল। এইটা রিপ্রেজেন্ট করতে হবে তোমাকে, সেই রিপ্রেজেন্টটা কিন্তু হচ্ছে না। রিপ্রেজেন্ট একটু ভালো করে করতে হবে, তার জন্য কথা বলার স্টাইলটা একটু শিখো ভালো করে, যে স্টুডেন্টদের বোঝানোর ক্ষেত্রে। আর যখন তোমাকে জিজ্ঞেস করবে ঘাত বল সম্পর্কে বলো, ঘাত বল কি, তখন তুমি ডাইরেক্ট বলে দেবে। কি বলেন, বুঝতে পেরেছ নবনীল? ঠিক, হ্যাঁ, তাহলে পার্থক্য বুঝতে হবে তোমাকে। কোশ্চেন এইভাবে, যেমন আমরা কেপির ক্লাস ইন্টারভিউ নিচ্ছিলাম, ওরা কোশ্চেন বুঝছে না কিন্তু অ্যান্সার দিয়ে দিচ্ছে। আগে কোশ্চেন বুঝতে হবে তোমাকে, তুমি ওই বিষয় সম্পর্কে জানো, যথেষ্টই জানো, কারণ তোমরা প্রত্যেকে এমএসসি, কেউ হচ্ছে বিএসসি পাস। তাহলে বিএসসি পাস মানে সেই ভৌত বিজ্ঞান বা জীবন কেমিস্ট্রি প্রত্যেককেই কিন্তু একদম প্রপার সব কিছুই জানে। আমি যতদূর জানি যে কেউ যদি বিএসসি পাস করে, সে অনেক কিছু করে ফেললো কেমিস্ট্রি বা ফিজিক্সের, তাহলে তুমি সব কিছুই জানো। এবার তোমার কাছে জানতে চাইছে রিপ্রেজেন্ট তুমি কীভাবে করছো,
সেইটা জানতে যাচ্ছে, তাই সেইটাই তোমাদের হচ্ছে না, সেটা প্র্যাকটিস করতে হবে। নিউটন তৃতীয় সূত্রটা বলো তো কেউ একজন, তৃতীয় গতিসূত্র কে বলবে, হাত তোলো। এক নম্বরে কে আছে? এক নম্বরে রিয়া আছে। 1 নম্বর রিয়া, 2 নম্বর হচ্ছে রোজিনা, 3 নম্বর হচ্ছে শারমিন, 4 নম্বর হচ্ছে সুভাশিস, 5 নম্বর হচ্ছে পর্ণা, 6 নম্বর হচ্ছে মনালিসা। ওকে, পরপর বলবে, হ্যাঁ আমার নামগুলো মনে থাকবে না, বলে দিলাম। রিয়া বলো। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। স্টুডেন্টরা কিভাবে বোঝাবে? যদি আমরা ইয়েতে মানে মাটিতে যখন চলি, তখন আমরা পা দিয়ে মাটির ওপর একটা বল প্রয়োগ করি, সেরকম মাটিও আরেকটা প্রতিক্রিয়া বল আমাদের পায়ের উপর অ্যাপ্লাই করে, যার জন্য আমরা হেঁটে যেতে পারি। এইরকম, বা আমরা এটাও বলতে পারি যে যদি আমরা একটা বেলুনকে ফোলাই আর কি, আমরা যদি একটা বেলুনকে ফোলাই, তারপরে যেদিকে মানে গ্যাসটা বেরিয়ে যাবে তার উল্টো দিকে বেলুনটা চলে যাবে, মানে একটা ক্রিয়া তার অপোজিট দিকে প্রতিক্রিয়া হচ্ছে। তো এইভাবেও স্যার বুঝতে আমি পারবেন। একটা প্রত্যেককে বলি একটা কথা ফের, তোমরা ধরো তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে ইন্টারভিউয়ে যে তৃতীয় গতিসূত্র সম্পর্কে উদাহরণ দাও, তোমরা বলবে যে এটা হয় বা স্যার এটা আর একটা হতে পারে, এইভাবে বলবে না, যে তোমরা টোটালটা প্রপারলি বলে দাও যে স্যার এটা আমি বলছি, মানে যেটা বলবে সেটা প্রপারলি বলো, যে পরে আর একটা হতে পারে, এ হতে পারে, এগুলো বলবে না, কেমন? ঠিক আছে। রোজিনা বলো। স্যার তৃতীয় গতিসূত্রটা হচ্ছে প্রতিক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আর স্টুডেন্টকে যদি বোঝায় তাহলে কি বলবো, আরেকবার বলো, যেমন কি বললে? যদি স্টুডেন্টকে বোঝাতে হয় যে তৃতীয় গতিসূত্রের উদাহরণটা আপনি যেটা বললেন রিয়াকে, হুম। তো ওটা বলবো যে যখন একটা রকেটের যে জ্বালানির কক্ষ থাকে, সেখানে যখন জ্বালানিটা জ্বলে সেখানে গ্যাস উৎপন্ন হয়, সেই গ্যাসটার যখন এর উপরে চাপ দেয়, মানে বল প্রয়োগ করে, তখন সেই এটা রকেটটা ও সামনের দিকে এগিয়ে যায়। ওটা তো তার মানে ক্রিয়া যেটা করলো, আর তার কি বলবো, ওটা হচ্ছে স্যার বলো। রকেটের যেটা বললাম ওটা তো হবে তো স্যার। হবে না কেন, বলো। তুমি যখন এই সেই এই কলটা গ্যাস, বাদ দিতে বললাম তোমাকে এর আগের দিন, হ্যাঁ হ্যাঁ তার সত্ত্বেও তুমি ইউজ করছো ওয়ার্ডগুলো। বেরিয়ে যাচ্ছে তা স্যার। হ্যাঁ, তার জন্য প্র্যাকটিস করতে হবে না। শারমিন বলো। স্যার বলবো? স্যার বলবো? হ্যাঁ বলো, শারমিন বলো। তিশা, আমি তোমাকে জিজ্ঞেস করছি, বলবো স্যার? হ্যাঁ বলো। প্রত্যেকের সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ধরো ছাত্রছাত্রীরা, তোমরা যখন নৌকা থেকে লাফিয়ে নামো, তখন তুমি নৌকার উপর একটি বল এক প্রয়োগ মিনিট ওয়েট, করছো। এক মিনিট ওয়েট। তিশা, তুমি মাইক্রোফোনটা অফ করো একটু, আওয়াজ আসছে। হ্যাঁ হ্যাঁ, তিশাকে বলছি। বলো এবার শারমিন। বলছিলাম যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তার মানে ক্রিয়া আর প্রতিক্রিয়া সবসময় একই সঙ্গে ঘটে, কখনো আলাদাভাবে ঘটে না। কিন্তু সেটা অন্য একটি বস্তুর উপরে, বস্তুটা হয়তো আলাদা হতে পারে। ধরো তুমি যখন একটি নৌকা থেকে নামছো, তখন তুমি কি করবে? নৌকা থেকে লাফ দিয়ে নামার সময় তুমি নৌকার ওপরে পা দিয়ে একটি বল প্রয়োগ করলে, এটা হলো তোমার ক্রিয়া। আর ঠিক তখনই নৌকাটিও তোমার ওপর ঠিক সমান আর বিপরীতমুখী আরেকটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, ফলে তুমি সামনের দিকে তীরে পৌঁছে যাবে। এটা হলো প্রতিক্রিয়া। সুভাষ বলো। আচ্ছা, ছাত্ররা, আচ্ছা বলো তো, তোমরা যদি
দেয়ালে একটা খুব জোরে ঘুষি মারো, তাহলে কি ঘটবে? উম, হয়তো অনেকে বললো বল স্যার হাত কি হাত ফুলে ফুলে যাবে বা হাত ফুলে আলুর চপ হয়ে যাবে, তাই না? তা তুমি যে দেয়ালে এই যে ঘুষি মারলে, আহ, সেইটাকে যদি আমরা ক্রিয়া ধরি, তাহলে দেয়ালও ছেড়ে দিচ্ছে না, দেয়ালও তোমার হাতের ওপরে একটা বল প্রয়োগ করছে। সেইটা হলো প্রতিক্রিয়া। অর্থাৎ তুমি যে ক্রিয়া দিলে, তার সঙ্গে সঙ্গে একটা প্রতিক্রিয়াও তুমি পেলে কিন্তু। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আহ, যেমন দেখো, তোমরা যখন ওই মেলায় গিয়ে বেলুন ফাটানো বন্দুক থাকে, দেখবে ওই বেলুন ফাটানো বন্দুক থেকে যখন গুলি ছুড়বে, দেখবে তোমরা একটু লক্ষ্য করে দেখবে, গুলি যখন ছুড়বে, গুলি কিন্তু একটা ভরবেগ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। ওইটাকে যদি তুমি ক্রিয়া ধরো, তাহলে তখন যখনই বন্দুক থেকে গুলি ছুড়বে, দেখবে বন্দুকও কিন্তু পিছন দিকে ধাক্কা মারছে। গুলি যে ভরবেগ নিয়ে সামনের দিকে এগোবে, আহ, বন্দুকও কিন্তু সমান ভরবেগ নিয়ে পিছনের দিকে এগোবে। আহ, যেহেতু গুলির ভরটা কম, তাই গুলির বেগটা বেশি হ্যাঁ হবে, সোমা বলো। আর বন্দুকের ভর বেশি, তাই হুম বন্দুকের হুম বেগটা কম হবে। অর্থাৎ এই গুলি সামনের দিকে যাওয়া যদি ক্রিয়া বলো, তাহলে বন্দুক পিছন দিকে ঠিক আসাটা আছে, আমি হলো দেখে নিচ্ছি। হ্যাঁ, আমি প্রতিক্রিয়া। ক্লাস করাচ্ছে। অর্থাৎ আমরা কি পেলাম? আমরা পেলাম প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। মোনালিসা বলো। আচ্ছা, ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকেই দেখেছো যে সকালে প্রতিদিন দেখো পাখি আকাশে উড়ে। পাখি উড়াটা আমরা কিভাবে বলতে পারি? পাখি যখন আকাশে উড়ে, পাখিটার ডানার সাহায্যে একটা বল বাতাসে প্রয়োগ করে, সেটাকে যদি আমরা ক্রিয়া বলি, তেমন বাতাসও তার বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। তার ফলে কি হয়? পাখি সেই আকাশে উড়তে পারে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এই ক্রিয়া আর প্রতিক্রিয়া কিন্তু পরস্পর বিপরীত ধর্মী, কিন্তু এক নয়। তিশা বলবে? তিশা বলবে? তিয়াশা, তাই তো? আমি তো ভুল বলছি বারবার। হ্যাঁ স্যার, বলছিলাম এই ক্রিকেটের ব্যাট বলের যে উদাহরণটা, যে বলটা এসে ব্যাটে যতক্ষণ মানে প্রয়োগ করা হয়, তারপরে যে বল প্রয়োগ করা হয় সেই বিপরীত মানের বল আবার রিটার্ন চলে যাচ্ছে, তো একই সময়ের ব্যবধানে। তো এটাই একটা প্রতিক্রিয়ার যে সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে, সেটাই উদাহরণ থেকে বোঝা যায়। উদাহরণগুলো সবাই ঠিক আছে, কিন্তু একটা জায়গায় সমস্যা ক্রিয়েট হয়েছে তোমাদের। নবনীল বলো, তারপর আমি বলছি কথাটা। উম এমনি সবই ঠিক আছে, কিন্তু নিউটনের থার্ড ল অনুযায়ী ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী। এইটা একটা জায়গায় উল্লেখ করতে হবে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সর্বদা আলাদা বস্তুর উপর ক্রিয়া করে, তাই এটা সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। কারণ আমরা জানি যে যদি দুটো সমান এবং বিপরীতমুখী বল একই রেখা বরাবর ক্রিয়া করে, তারা কিন্তু সাম্য প্রতিষ্ঠা করে। কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা আলাদা বস্তুর উপর কাজ করে, এই বিষয়টা। আর এইটুকুই, নাহলে তো সবকিছুই বললাম। প্রত্যেকের অ্যান্সার যেটা আমরা সচরাচর যে অ্যান্সারগুলো পাই, সেগুলো ঠিকই আছে। এবারই প্রথম আমি তোমাদের একটা কথা বললাম, ওই কথার পরিপ্রেক্ষিতে অ্যান্সার আসছে না। কীরকম অ্যান্সার আসছে না? যে তুমি ইন্টারভিউ টেবিলে গিয়ে তোমাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কিভাবে একটা স্টুডেন্টকে নিউটন তৃতীয় গতিসূত্র বোঝাবে। তাহলে তুমি ওই একদম ডাইরেক্ট তোমাকে আগে বলতে হবে যে স্যার আমি স্টুডেন্টদের এটা বোঝানোর জন্য আমি এই করব। তাহলে আমি প্রথমত এই করে নিতে হবে তোমাকে, যে স্যার আমি স্টুডেন্টদের বোঝানোর জন্য প্রথমত এটা কি করব, যে আমি তাদের বলবো যে ক্রিয়া কি,
প্রতিক্রিয়া সেটা বললাম। তাহলে এর জন্য কি কি হয়, ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাপারটা বলবো আমি তৃতীয় সূত্র, তারপরে উদাহরণ দেবো বা উদাহরণ আগে দিলে এই যে পরপর তোমাকে বলতে হবে, সেই বলাটা কিন্তু কারোর হচ্ছে না। প্রত্যেকে অ্যান্সার বলছো, কিন্তু সঠিকই অ্যান্সার বলছো আমি মানছি, কিন্তু যে প্রেজেন্টেশনটা সেটা কিন্তু হচ্ছে না। তোমরা বলো যে প্রেজেন্টেশনটা কেমন হচ্ছে, তোমরা প্রেজেন্টেশনটা করছো নিজের মতন করে অ্যান্সারটা বলে যাচ্ছ, তাহলে তুমি তো নিজের মতন অ্যান্সার বলছো ঠিক আছে, কিন্তু প্রেজেন্টেশনটা কতটা সুন্দর হচ্ছে সেটা আগে দেখো, সেটা হচ্ছে না কাউরির। কেউ বলো যে আমার এই প্রেজেন্টেশনটা সুন্দর হলো, আমি প্রপারলি বলতে পারলাম যে এরকম হবে স্যার, এটা হতে পারে, তারপর হচ্ছে এই এইভাবে আলোচনা করছো, মানে এইভাবে বলছো, মানে ক্যাজুয়ালভাবে, এটা কিন্তু করলে হবে না। সুভাষ, তাই তো, ক্যাজুয়ালিটি ভাব চলে আসছে। একটা বিষয়বস্তু যখন সুন্দরভাবে বোঝাবে ক্লাসরুমে, সেই সুন্দর ভাবটাই তো আসছে না, না? স্যার আপনি বলছেন স্যার ওই ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাপারটা আগে বলার জন্য, তাই তো স্যার? হ্যাঁ, বিষয়টা হচ্ছে তুমি যখন কোনো একটা উদাহরণ দেবে, ভালো করে বুঝো, হুম। তুমি যখন একটা উদাহরণ দেবে, সেই উদাহরণটা তোমাকে জিজ্ঞেস করা হলো যে ক্রিয়া প্রতিক মানে নিউটন তৃতীয় গতি সূত্রের উদাহরণটা দাও, তাহলে আমাদের নিউটন তৃতীয় গতি সূত্রে কী বক্তব্য আছে সেটা তোমাকে মাথায় রাখতে হবে। সেই মাথায় রেখে প্রত্যেকটা কি পয়েন্ট তোমাকে উল্লেখ করতে হবে স্টুডেন্টদের, কিন্তু তোমরা কি করছো, ডাইরেক্ট বলে দিচ্ছ। যেমন এর আগের কোশ্চেনে বলের ঘাত আর ঘাত বল সম্পর্কে বললাম, তোমরা বললে যে ফুটবলে আঘাত করলে, হ্যাঁ ফুটবলে আঘাত করলে হলো, কিন্তু যে ঘাত বল যে সংজ্ঞাটা তোমার মনে আছে, সেই সংজ্ঞাটাকে রিপ্রেজেন্ট কিভাবে করবে, সেই রিপ্রেজেন্টটা হচ্ছে না। যে সংজ্ঞাটা কিভাবে আমি বলের ঘাত আর ঘাত বল এর পার্থক্য চলে আসবে এর মধ্যে, তাহলে তোমার অঙ্গি ভঙ্গির ব্যাপার, মানে তোমার যে বলার এক্সপ্রেশন, অঙ্গি ভঙ্গি নয়, বলার যে এক্সপ্রেশন, সেখানেই তোমার ঘাত বল আর বলার ঘাতটা হয়ে যাবে, পার্থক্য হয়ে যাবে, যে না ঠিক আছে বুঝাতে পারছে। আর তুমি যখন প্রপারলি বলে দেবে না, তখনই সমস্যাটা হয়ে যাবে। তুমি ভাবে আমি ইন্টারভিউ খুব ভালো দিয়েছি, কিন্তু ভালো হচ্ছে না। নেক্সট কোশ্চেন বলো। আম, স্যার আপনি একটু বলুন না যে এটা কিভাবে বললে ভালো হবে স্যার। দেখো, প্রথমে যখনই তোমাদের বলবে যে আমি স্টুডেন্টকে তুমি কিভাবে বোঝাবে, তাহলে বলতে হবে স্যার আমি স্টুডেন্টদের প্রথমে এই ঘাত বলের সম্পর্কে আমি বলছি, স্যার প্রথমে আমি স্টুডেন্টদের সামনে কি বলবো, একটা ফুটবলের মানে কিক দেওয়ার ব্যাপারটা তুলবো। সেখানে কি, যে আমরা যখন কিক দিই অর্থাৎ বলে আঘাত করি, তখন খুব ক্ষুদ্র টাইমে আঘাত করি, তারপর কি করি, সেই বলটা কি হচ্ছে আমাদের বৃহৎ মানের মানে সেই বলটার উপর বৃহৎ মানের বল প্রয়োগ করলাম। তাহলে আমাদের কি তখন সংজ্ঞাটা উল্লেখ করতে হবে, যে ঘাত বলের সংজ্ঞায় বা ঘাত বল বলতে আমরা বোঝাই যে খুব ক্ষুদ্র সময়ে কি করতে হবে, বৃহৎ মানের বল প্রয়োগ, এর যে গুণফল, সেই গুণফলকে আমরা কি বলি, ঘাত বল বলি। তাই সেই ব্যাপারটা তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে, যে মানে স্যার উল্লেখ করতে হবে যে স্যার আমি ছাত্রদের এইভাবেই বোঝাবো, এই কথাটা তোমাকে উল্লেখ করতে হবে যে স্টুডেন্টদের বলতে গেলে। কেমন বুঝতে পেরেছো? প্রত্যেকের সংজ্ঞা কিন্তু ঠিক আছে, প্রত্যেকের এক্সপ্লেনেশনও ঠিক আছে, কিন্তু যে বল আর ভঙ্গিমা সেটা তোমাকে আনতে হবে। কি বলো, বুঝতে পেরেছো? যে স্যার আমি স্টুডেন্টদের এইভাবে করে এই বিষয়টা উপস্থাপনা করব। আমাদের ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে? তোমাদের ইন্টারভিউ এখন তো ঠিক বলা যাচ্ছে না, তো মার্চে হয়তো হয়, মার্চ এপ্রিলের মধ্যেই হবে। আবার এই জ্বরটা কেটে গেলে তাহলে আরও দ্রুত হতো, 11-12 জ্বরটা। রৈখিক ভরবেগ বলতে কি বোঝো? বলবো স্যার? বলো। হ্যাঁ, ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতি ও ধর্মের সৃষ্টি হয় তাকে রৈখিক ভরবেগ বলা হয়ে থাকে। নবনীল বলো।
আমরা জানি যে বস্তুর ভর এবং বেগ এই দুটোর সমন্বয়ে যে গতি অবস্থার সৃষ্টি হয় তাকেই ভরবেগ বলে। এখন বস্তুর বেগকে তো বিভিন্ন ভাগে ভাগ করা যায়। বেগ যেমন রৈখিক বেগ, বৃত্তীয় বেগ। তো রৈখিক বেগ এবং ভরের সমন্বয়ে বস্তুর মধ্যে যে গতি অবস্থার সৃষ্টি হয় সেটাকেই রৈখিক বেগ বলে, যেক্ষেত্রে বস্তুর কোনো কৌণিক বেগ থাকবে না। তোমাদের কাছে খাতা আছে কারোর কাছে? কাছে রিয়া বলো। হ্যাঁ স্যার, খাতা আছে। বলো তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে তৃতীয় গতিসূত্র কিভাবে প্রতিষ্ঠা করবে তুমি খাতায় লিখে দেখাও। এখানে মানে ডেমোতে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে অন স্পটে তুমি কিভাবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে তৃতীয় গতিসূত্র প্রতিষ্ঠা করবা। স্যার আমি এটা পারবো না স্যার। দ্বিতীয় গতিসূত্র থেকে তৃতীয় গতিসূত্র? স্যার দাঁড়ান, আমি একবার চেষ্টা করছি। আর কেউ পারবে? এটা কি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে প্রতিষ্ঠা করতে হবে? করতে পারো, ওখান থেকেই করতে হবে। দুটো কাজ লাগবে, তোমার নিউটন দ্বিতীয় গতিসূত্র লাগবে আর ওটাও লাগবে। স্যার আমি বলবো? বলো। আমি এমনি মুখে বলছি। মানে দ্বিতীয় গতি সূত্র থেকে আমরা পাই এফ ইকাল টু এম এ, আর বাইরে থেকে প্রথম গতিসূত্রে এফ যদি 0 হয় তাহলে এ আর এম সমান 0। এম তো মাস কোনোদিন 0 হতে পারে না, তাহলে এ সমান 0 হবে। এ মানে ত্বরণটা হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, যেখানে ভি মাইনাস ইউ বাই টি সমান 0, তাহলে ভি মাইনাস ইউ সমান 0, তাহলে ভি সমান ইউ। তার মানে হচ্ছে বাইরে থেকে মানে বল যদি প্রযুক্ত না করা হয় তাহলে স্থির বস্তু মানে গতিশীল বস্তু চিরকাল একই বেগে সরলরেখায় চলতে থাকবে। আর এফ ইকাল টু যদি এম ভি ইকাল টু 0 হয় তাহলে ইউ ইকাল টু 0। এটা তো স্যার প্রথম গতিসূত্র হয়ে গেল। প্রথমই তো বলছি, দ্বিতীয় থেকে প্রথম না, গতিসূত্রই তো। তৃতীয়। না, তৃতীয় গতিসূত্র বললেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওটা না হবে না। আমি প্রথম শুনছিলাম স্যার, ভেবেছিলাম তো। কেউ পারবে না? সুভাষ। হ্যাঁ স্যার, ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে হবে। তো ভরবেগের সংরক্ষণ সূত্রটাই তো দ্বিতীয় সূত্র থেকে পাওয়া যায়, ওখান থেকে করা যাবে স্যার। ওখান থেকেই তো করতে হবে। পারবে? আচ্ছা হ্যাঁ স্যার, ওই মানে ম্যাথমেটিক্যালি করা যাবে স্যার। হ্যাঁ, তোমাকে এভাবে বলতে পারে যে যখন মানে তোমার ডেমো যখন চলবে, ধরো সাপোজ বল ও গতির উপর ডেমো দিচ্ছ, তখন তোমাকে বলবে নিউটন দ্বিতীয় গতিসূত্র থেকে বলো তো প্রথম গতিসূত্রটা কিভাবে প্রমাণ করবে, করে দেখাও তো, তোমাকে বলতে পারে। তাহলে ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেওয়া যাবে তোমাকে বলবে এখানে। ওই জন্যই বললাম খাতাপত্র আছে তোমাদের কাছে, তখন তোমাকে এভাবে বলতে হবে। অথবা তোমাকে বলতে পারে নিউটনের প্রথম গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র থেকে কিভাবে প্রথম গতিসূত্র আসবে তার গাণিতিক ব্যাখ্যা দাও। তোমাকে গাণিতিক ব্যাখ্যাও দিতে পারে ওইখানে। কি বলেন, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ওই প্রমাণ কত দিতে পারে স্যার। মানে সেক্ষেত্রে স্যার ওই প্রথমে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র লিখবো, m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2। এরপরে আমি যদি m1 গুলোকে একদিকে করি, মানে m1u1 মাইনাস m2v2 m1v1, আর m2 গুলোকে ডান দিকে করি, m2v2 মাইনাস m2u2 করে আমি উভয় পক্ষকে টি দিয়ে ভাগ করব। ভাগ করলে স্যার, আমি পুরোটা আর বলছি না, ভাগ করলে এবং উভয় পক্ষকে টি দিয়ে ভাগ করলে আমরা দুদিকে দুটো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার পাবো। মানে এম ওয়ান বস্তুর ভরবেগের পরিবর্তনের হারটা হবে
M2 বস্তু দ্বারা প্রযুক্ত বল। আর M2 বস্তুর ভরবেগের পরিবর্তনের হার মানে ওই এরম আসবে, M1 মানে একটা মাইনাস কমন নিতে হবে স্যার। বাম দিকে মাইনাস কমন নিলে এরম আসবে M1 V1 ওই মাইনাস M1 U1 বাই T সমান M2 V2 মাইনাস M2 E2 বাই T। তো সেক্ষেত্রে M1 V1 মাইনাস M1 U1 বাই T ওটা হবে M1 বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। সেটাকে যদি আমরা স্যার মানে M2 বস্তু দ্বারা প্রযুক্ত বল মানে সেটা অ্যাকচুয়াল F2 ধরি, তাহলে মাইনাস F2 সমান এসে যাচ্ছে আহ, ডান দিকে যেটা M2 V2 মাইনাস M2 U2 বাই T, মানে সেটা হবে F1। মানে অ্যাকচুয়ালি ওইটা F1 সমান মাইনাস F2 প্রমাণ করবো। মানে F1টাকে যদি ক্রিয়া ধরি স্যার, F2টা যদি তাহলে প্রতিক্রিয়া, তাহলে ক্রিয়া সমান মাইনাস প্রতিক্রিয়া আসবে এক্ষেত্রে। হুম। মানে রোবটে করে দিতে পারবো স্যার। হ্যাঁ, এবারে তোমাদের এইভাবে গাণিতিক রূপগুলো তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হয়। কি বলো, বুঝতে পারছো? যে যে হুম টপিকে হুম 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 গাণিতিক হুম। রূপগুলো আছে সেগুলো তোমাকে হয়তো হ্যাঁ স্যার, বলতে পারে। দিতে পারে স্যার, দিতে পারে স্যার। ওই জন্য প্র্যাকটিস করবা। দেখলাম যা পরিস্থিতি, তো তোমরা তো অনেকজনই না বলছো যে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তাহলে পরীক্ষার খাতায় কি ইন্টারভিউ টেবিলে কি করবে? যে জিজ্ঞেস করে যে তুমি তো করে দেখাও এটা। তোমাকে হয়তো এমন একটা প্রমাণ দিয়ে দিল, হয়তো একটা ম্যাথ দিয়ে দিল, দিতেই পারে যেখান থেকে বল নির্ণয় করো, বা তোমাকে একটা দিতে পারে যে একটা কোশ্চেন তৈরি করো নিজেই এখান থেকে। কি বলো, বুঝতে পেরেছো? তাহলে তোমাকে এমন একটা সিস্টেম মানে বলবে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে একটা কোশ্চেন তৈরি করো ম্যাথামেটিক্যাল, তাহলে তোমাকে সেই চিন্তা ভাবনা নিয়েও যেতে হবে। যদি কোশ্চেন তৈরি করতে বলে আমি সবসময় সিম্পল চুজ করব। হ্যাঁ স্যার, বলছি ওই আপনি যেটা বললেন দ্বিতীয় গতিসূত্র থেকে তৃতীয় গতিসূত্র, ওটাই কি হবে রৈখিক ভরবেগের হ্যাঁ সংরক্ষণ হ্যাঁ, সূত্র থেকে? ওইখানে হ্যাঁ। রৈখিক ভরবেগের থেকে তোমাকে মান বসিয়ে এফ এর যেটা মান আসছে না হুম আমাদের, হুম হুম ওখানে হুম হুম এফ হুম থেকে বার করবো আমরা, দিয়ে ওখান থেকে বসিয়ে দেবো, পুট করে দেবো। হুম হুম হুম। মানে দ্বিতীয় ভরবেগের সংরক্ষণ সূত্র থেকেই মানে দ্বিতীয় সূত্র থেকেই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি আসে নাকি? হ্যাঁ, F সমান ma করে। না না, এখানে দুটো অ্যাপ্লাই করতে হবে। একটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ যে এফ ইকাল টু যে এম এ, ওখান থেকে আমাদের টি আকারে বার করতে হবে। কি বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, ওই ভরবেগের পরিবর্তনের হারটাই তো আসছে প্রযুক্ত বল। হুম, হ্যাঁ, দিয়ে ওখান দ্বিতীয় থেকে সূত্র অ্যাপ্লাই অ্যাপ্লাই করে করতে হবে। প্রথম, হ্যাঁ তৃতীয় সূত্র, হ্যাঁ স্যার। হুম। তাহলে দেখো, প্রত্যেকে বলি তোমরা শুধুমাত্র থিওরি পড়লে সেগুলো গাণিতিক ব্যাখ্যা দিতে হবে। মানে গাণিতিক ব্যাখ্যা মানে তোমাকে গাণিতিক ব্যাখ্যাও জিজ্ঞেস করতে পারে যে তুমি ব্যাখ্যা লিখে দাও বা প্রমাণ করে দাও এটা। যেমন কেমিস্ট্রির ক্ষেত্রে বলবে যে বিক্রিয়াগুলো লিখে দাও, যে এটার সঙ্গে এটা কী হলে বিক্রিয়া লিখো তুমি। এবার তোমাকেও বলতে পারে যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে দ্বিতীয় গতিসূত্র, বা তোমাকে বলতে পারে যে চলো ঘর্ষণ বা স্থিতি ঘর্ষণের রাশিমালাটা কীভাবে হবে সেটা বার করো। এই যে ব্যাপারগুলো সেগুলো তুমি একটু দেখে যাবে। তারপর হচ্ছে বল বিভাজন ব্যাপারটা কি, এইগুলো তোমাকে। এবার যদি তোমাকে ধরো সাপোজ বললো যে ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপারটা, কেউ যদি মানে খুব অল্প সময়ে কোনো ছবি আঁকতে পারে, তাহলে বোর্ডে তুমি যদি বোর্ডের কাছে জিজ্ঞেস করে স্যার আমি বোর্ডটা ইউজ করতে পারি, হ্যাঁ তুমি ইউজ করতে পারো সেখানে। কী বলেন, বুঝতে পেরেছো? তাহলে ইউজ করে বললে আরও সুবিধা হবে যে স্যার আমরা মানে যেমন উদাহরণ দিলে কিক করার ব্যাপারটা আসলো, তাহলে আমরা যখন কিক করলাম তাহলে সেক্ষেত্রে কী আসছে, আমরা ক্ষুদ্র টাইম ধরে তুমি তোমাকে দেখিয়ে বুঝিয়ে বলতে পারবে বোর্ডে থাকলে। ওই জন্য যদি বোর্ডের কাছে জিজ্ঞেস করে তাহলে আরও সুবিধা হবে তোমাদের, সেগুলো দেখে যাবে একটু। বিরাম কোণ বলতে কি বলো, বুঝতে পারবে? বলতে পারবে কেউ বিরাম কোণ? বলবো স্যার। অনেক বলো বিরাম কোণ। কোনো নততলের সর্বোচ্চ যে নতিকোণের জন্য বস্তুটি স্থির থাকে নততলের উপর, সেই কোণটাকে বলা হয় বিরাম কোণ। আর কেউ বলো, সুভাষ বলো। স্যার, একটা নততলের মানে যে নতিকোণের জন্য নততলের ওপর রাখা কোনো বস্তু সবেমাত্র পড়ার উপক্রম করে, আহ, সেই নতিকোণকেই বিরামকোণ মানে সেই কোণকেই বিরামকোণ বলে। বিপিন, আপনি বলুন তো।
হ্যাঁ স্যার, ব্যাপারটা হচ্ছে ওই উনি যেটা বললেন যে নর্তলের সর্বোচ্চ যে কোণের জন্য কোনো বস্তু সবেমাত্র পিছলে যাবার উপক্রম হয়, নরতলের সেই সর্বোচ্চ কোণকে বিরাম কোণ বলা হয়। কোন তলের সঙ্গে কোণ উৎপন্ন করে? নরতলের যে ভূমির সঙ্গে যে কোণ উৎপন্ন করে তলটা, ভূমির সঙ্গে কোণ উৎপন্ন করে। অনুভূমিক যে তল আছে। হুম। মিতালি বলো তো, তোমরা চুপচাপ থাকছো কেন? বুঝে মিতালি, মমতা, তারপর হচ্ছে আমাদের রাকেশ, তারপর হচ্ছে আমাদের সুভাষ, রেসপন্স করছে সুপর্ণা, তারপর হচ্ছে ওয়াসিম আকরাম। কি ব্যাপার আজকে তুমি নিশ্চুপ হয়ে গেলে? ওয়াসিম? স্যার অনেক বলো। বলছি তাহলে ওইটা উপক্রম হবে না স্থির থাকে, ওটা কি বলবো? উপক্রম হবে, স্থির থাকা না, উপক্রম হবে। পিছলে জাস্ট যাওয়ার- টু স্লাইড, হুম, জাস্ট টু স্লাইড। মানে পিছলে পড়ার বা উপক্রম হবে। তোমরা বুঝতে পেরেছ? রাকেশ রহমান। ঘর্ষণ আমাদের কোন কোন ক্ষেত্রে মানে সুবিধা, কোন কোন ক্ষেত্রে ঘর্ষণের সুবিধা আছে বলো? অসুবিধাগুলো আর সুবিধাগুলো বলো তো ঘর্ষণের। স্যার বলবো? বলবে তো বটে। রাকেশ? সুপর্ণা? বলো সুভাষ। হ্যাঁ স্যার, ঘর্ষণ বল আছে বলেই আমরা হাঁটা চলা করতে পারি। ঘর্ষণ বল আছে বলেই গাছ শিকড়ের সাহায্যে আঁকড়ে ধরে থাকতে পারে। ঘর্ষণ বলের জন্যই স্যার আমরা দেশলাই কাঠি জ্বালাতে পারি। ঘর্ষণ বলের জন্যই আমরা স্যার মই ঠেকিয়ে মইয়ে উঠতে পারি। এইগুলো স্যার ঘর্ষণ বলের সুবিধা। আর ঘর্ষণ বলের অসুবিধা স্যার, ঘর্ষণ বল থাকার জন্য, ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য করার জন্য আমরা যে শক্তি ব্যয় করি তার এক অংশ অপচয় হয়, নষ্ট হয়। ঘর্ষণ বল আছে বলে আমাদের যন্ত্রপাতি ক্ষয়ে যায়। উম, এইগুলো হলো স্যার ঘর্ষণ বলের অসুবিধা স্যার। পর্ণা বলো। আর স্যার যন্ত্রপাতি চালানোর জন্য ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। রিয়া? হ্যাঁ স্যার, বলছিলাম স্যার ঘর্ষণ বলের অসুবিধা হিসেবে বলা যেতে পারে যে ঘর্ষণ বল থাকার জন্য কোনো যন্ত্রপাতি চালানোর জন্য ঘর্ষণ বলের মানে বিপরীতে বিরুদ্ধে কাজ করতে হয়। ব্যাবেটিং কি বলো তো? ব্যাবিটিং শুনিনি বলবো স্যার? নামটা। বলি স্যার? ব্যাবেটিং, হ্যাঁ এক মিনিট দাঁড়াও, আর কেউ জিজ্ঞেস, আর কেউ পারবে? বলো। স্যার, আম, ইস্পাতের সঙ্গে সীসা ও অ্যান্টিমনির একটা সংকর ধাতুর ঘর্ষণ বল অনেক কম হয়। আহ, এই আহ, ইস্পাত ধরুন একটা গাড়ির অক্ষদণ্ডটা ইস্পাতের তৈরি হলো, কিন্তু বিয়ারিংটা যদি সীসা ও অ্যান্টিমনি দিয়ে তৈরি করতে পারি তাহলে এই ঘর্ষণ বল অনেক কমানো যায়। মানে একে ঘর্ষণ রোধী সংকর ধাতু বলা যেতে পারে। ওই ইস্পাতের সঙ্গে, ইস্পাত একটা পদার্থ আর সীসা আর অ্যান্টিমনি আর একটা পদার্থ, এরম ব্যবহার করে ঘর্ষণ কমানোর এই পদ্ধতিকে ব্যাবেটিং বলে। পর্ণা বলো। সোজা কথা, সোজা কথা বলতে স্যার, ইস্পাতের সঙ্গে সীসা ও অ্যান্টিমনির ঘর্ষণ বল অনেক কম। আহ, এই ইস্পাতের সঙ্গে সীসা ও অ্যান্টিমনি ব্যবহার করে ঘর্ষণ কমানোর পদ্ধতিকে ব্যাবেটিং বলে স্যার।
পড়না বলো। স্যার এইটা বলে লাস্টে আমি এটা বলতে পারি যে বিজ্ঞানী আবিষ্কারক বিজ্ঞানী ব্যাবেটের নাম অনুসারে এই পদ্ধতিটির নাম ব্যাবেটিং রাখা হয়েছে। তোমাদের কি কি টপিক ছিল বলো তো, পড়া দেওয়া ছিল? পরমাণুর গঠন ছিল। ঘর্ষণ, বৃত্তীয় গতি। মহাকর্ষ বল ছিল? হ্যাঁ ছিল। হ্যাঁ, বলো তো ভর আর ওজনের মধ্যে পার্থক্য কে বলবে? হাত তোলো। ভর আর ওজনের মধ্যে পার্থক্য। ভর স্যার স্প্রিং তুলার সাহায্যে মাপা হয়, কিন্তু মানে ভার বা ওজনটা মাপা হয় না। আর স্যার ভর সব জায়গায় একই থাকে, কিন্তু ভারটা আলাদা হয়। পড়না বলো। স্যার ভর হলো কোনো বস্তুর মধ্যে কতটা পদার্থ আছে তার পরিমাপ, অর্থাৎ ভর হলো জড়তার পরিমাপ। আর ভার হলো বস্তুর ভর এবং বস্তুর ওপর প্রযুক্ত অভিকর্ষজ ত্বরণের গুণফলের সমন্বয়ে যে ভৌত রাশিটি উৎপন্ন হচ্ছে তাকে আমরা বলছি ভার। ভর বস্তুর স্বকীয় ধর্ম বা নিজস্ব ধর্ম, যেটি আমরা এমনি ক্ষেত্রে আমরা বলতে পারি যে সেটি সবসময় ধ্রুবক থাকে, যদি না সেটি আলোর বেগে গতিশীল হয়। আর ভার যে কোনো উচ্চতা ভেদে বা স্থান ভেদে, যেখানে অভিকর্ষজ ত্বরণ পরিবর্তনশীল, তো সেই রকম জায়গায় গেলে আমরা দেখব ভারটি পরিবর্তন হচ্ছে। সুভাষ আসার ভর বলো। আসার ভর আর ভারের এককটি বলতে পারি এক্ষেত্রে। সুভাষ স্যার, ভর হলো কোনো বস্তুর মধ্যে কতটা জড় পদার্থ আছে, সেটাকে বস্তুর ভর বলা হয়। আর ভার হলো কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে আকর্ষণ করছে সেই বলটাকেই বস্তুর ভার বা ওজন বলা হয়। স্যার, ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে ভর মাপা হয়, আর ভার মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। আহ, কোনো বস্তুর ভর একটা ধ্রুবক রাশি। স্থির বস্তুর ভর, কোনো স্থির বস্তুর ভর একটা ধ্রুবক রাশি। বস্তু যদি স্থির থাকে ভরটা ধ্রুবক, কিন্তু বস্তুর ভার বিভিন্ন অবস্থানে আম, পরিবর্তনশীল হয়। আহ, উম, বস্তুর ভর হলো ওর নিজস্ব ধর্ম, কিন্তু ভার বস্তুর আম, অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হলে বস্তুর ভারের মানও পরিবর্তন হয়। উম, আর বস্তুর ভরের একক হলো সিজিএস পদ্ধতিতে গ্রাম, এসআই পদ্ধতিতে কেজি। আর ভারের একক হলো উম, ভারের পরম একক হলো সিজিএস পদ্ধতিতে ডাইন, এসআই পদ্ধতিতে নিউটন। আহ, ভরের মাত্রিক সংকেত হলো স্যার এম, L0 T0। আর ভারের মাত্রিক সংকেত ML T-2, ML T-2। স্যার এইগুলোই বলা যেতে পারে স্যার। দিশা, তুমি একটা স্টুডেন্টকে ধরো ওজন করে বা ভর মেপে সে কোনো একটা বস্তু কিনছে, তাহলে তুমি একটা স্টুডেন্টকে সেই বস্তুটা কোথায় কেনার জন্য পরামর্শ দেবে? দার্জিলিংয়ে না কলকাতায়? ধরো কোনো একটা স্টুডেন্ট 1 কেজি, আমি সাপোজ ডোন্ট মাইন্ড আলুই কিনতে বলছি, 1 কেজি আলু কিনলো, তাকে তুমি কোথায় আলুটা কিনতে বলবে সে বেশি পরিমাণ পাবে? স্যার, যদি আপনি ভরের কথা বলেন তাহলে ভরের তো কোনো পরিবর্তন হবে না, সেক্ষেত্রে দার্জিলিং আর কলকাতায় তো একই হবে, 1 কেজি তো হবে। আর আর যদি আপনি ওজনের কথা বলেন তাহলে দার্জিলিং যেহেতু অনেকটা ওপরে, সেক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মানটা অনেকটা কম, আর সেক্ষেত্রে ওজনটা হচ্ছে কম হবে। ভেরি গুড। এই ব্যাপারটাই আমি একটা কথা বলি, এর মধ্যে ইন্টারভিউ টেবিলে কিন্তু অনেক সময় তোমাকে ভুলও জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, মানে ভুল কোশ্চেনও তোমাকে থ্রো করতে পারে, কিন্তু তোমাকে ভুল কোশ্চেনের অ্যান্সারটা হয়তো তুমি সঠিকটা জানো বলে দিলে, কিন্তু তোমাকে ভুল কোশ্চেন যেটা বলছে স্যার বা আমি যেটা বললাম, যেমন সাপোজ আমি ওনাকে বললাম যে ভর কিনতে গেলে
মানে ভর, কোনো একটা বস্তুর ভর নিলে তাহলে সেক্ষেত্রে কলকাতা আর দার্জিলিংয়ের মধ্যে কী হবে। অনেকজনে কী বলবে তাহলে দার্জিলিং, অনেকজনে বলে ফেলবে, কিন্তু তোমাকে কোশ্চেন আগে ভালো করে শুনতে হবে। ভেরি গুড দিশা। ওই জন্য বলছি কোশ্চেনটা ভালো করে শুনবে প্রত্যেককে, তারপর অ্যান্সার দেবে। স্যার অনেক সময় কোশ্চেন ভুলও বলবে, কি বলো, বুঝতে পেরেছো? বলো মহাকর্ষীয় বিভব বলতে কি বুঝি? সুভাষ বাদে বাকিরা বলো তো যারা আছো। ওয়াসিম বলো। বলো। ওয়াসিম। অসীম দূরত্ব থেকে ওইটা হ্যাঁ, বলো বিপিন বলো। অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই ওই স্থানের মহাকর্ষীয় বিভব। মহাকর্ষ ক্ষেত্র কাকে বলে? মহাকর্ষীয় ক্ষেত্র কোনো ভরের চতুর্দিকে যতটা অঞ্চল জুড়ে একক ভরের বস্তুর উপর বল প্রয়োগ করে সেই অঞ্চলটাকেই মহাকর্ষীয় ক্ষেত্র বলে ধরে নেওয়া হয়। তো মহাকর্ষীয় বিভব নেগেটিভ হতে পারে? মহাকর্ষীয় বিভব কখনোই নেগেটিভ হতে পারে না। কারণ না, এই ক্ষেত্রে মহাকর্ষীয় বিভব নেগেটিভই হবে। সরি স্যার, কারণ একক ভরের বস্তুকে আনতে যে কৃতকার্য করতে হবে সেটা যেহেতু আকর্ষণ বল, তাই আনতে কার্য করতে হবে না বাইরে থেকে, সিস্টেম নিজে নিজেই কার্য করবে, তাই মহাকর্ষীয় বিভবের মান নেগেটিভই বেরোবে। অনেক বলো মহাকর্ষীয় বিভব কাকে বলে? অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেই কার্যকে আমরা বলি মহাকর্ষীয় বিভব। আমরা জানি এফ সমান জি এম এম বাই আর স্কোয়ার। এখানে যদি এম সমান 1 হয় তাহলে এখান থেকে অসীম দূরত্ব থেকে ইন্টিগ্রেশন মানে ওই যে ওটা করে যদি দেখাই তাহলে ওখান থেকে পাবো এফ সমান মাইনাস মানে ডাব্লিউ সমান মাইনাস জি এম বাই আর। এটাই হচ্ছে মহাকর্ষীয় বিভব। স্যার আমি বলবো। বলো। স্যার একক ভরের কোনো একটা বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনার জন্য কোনো একটি বহিস্থ এজেন্টকে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলা হয়। আর কে আছে কে বললো বলো তো? পৃথিবীর আহিনিক গতি যদি বন্ধ হয়ে যায়, বন্ধ হলে নিরক্ষীয় অঞ্চলে বা নিরক্ষীয় রেখায় অবস্থিত কোনো বস্তুর ওজন কত শতাংশ বৃদ্ধি পাবে? এটা কেউ গাণিতিক রূপ ব্যাখ্যা করতে পারবে? আরেকবার বলুন কোশ্চেনটা। পৃথিবীর ধরো আহিনিক গতি বন্ধ হয়ে গেল, তাহলে নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত কোনো বস্তুর ওজন কতটা বৃদ্ধি পাবে? বলো অনেক বলো। আচ্ছা এটা সুভাষ। হ্যাঁ স্যার, এটা ম্যাথমেটিক্স করে বলতে হবে যে ম্যাথামেটিক্স। নিরক্ষীয় অঞ্চলে। হ্যাঁ স্যার। হ্যাঁ ম্যাথামেটিক্সে বলো। স্যার নিরক্ষীয় অঞ্চলের ক্ষেত্রে ওজনের রাশিমালা হবে এমজি ড্যাশ সমান এমজি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর, এমজি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর। তাহলে এবার
আহ্নিক গতি যদি বন্ধ হয়ে যায় তাহলে এম ওমেগা স্কোয়ার আর পরিমাণ বৃদ্ধি পাবে ওজনটা। প্রথমে ওজন ছিল এমজি আর বৃদ্ধি পাচ্ছে ওটা, তাহলে কেটে যাবে, তাহলে ওমেগা স্কোয়ার আর বাই জি এই পরিমাণ বৃদ্ধি পাবে ইন্টু এক্স হবে। এইবারে স্যার ওই মানগুলো স্যার বসাতে হবে, ওমেগা স্কোয়ার আর বাই জি ইন্টু একশো, অত পার্সেন্ট বৃদ্ধি হবে স্যার এরম। এবারে ওমেগার মান 2π/t করে টি এর মান 86,400 বসাতে হবে, আর এর মান 6400 কিলোমিটার, মানে 64 ইন্টু 10⁵ বসাতে হবে। গাণিতিক জি রূপ এর মান করে 9, তাহলে এটা করে দেবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি এর মান 9.8 বসাতে হবে। বলতো মহাকর্ষীয় ধ্রুবককে কেন সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়? সর্ব স্যার বলবো স্যার, হুম, স্যার মহাকর্ষীয় ধ্রুবকের মান সব বস্তুর ক্ষেত্রে একই, দুটো ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে এই মহাকর্ষীয় ধ্রুবকের মান যা, দুটো বৃহৎ বস্তুর ক্ষেত্রেও এই মহাকর্ষীয় ধ্রুবকের মান তাই। এই মহাকর্ষীয় ধ্রুবকের মান আম, মধ্যবর্তী মাধ্যমের উপরও নির্ভর করে না। দুটো বস্তু বায়ুতে থাকলেও মহাকর্ষীয় ধ্রুবকের মান যা হবে, দুটো বস্তুকে যদি কাচ্চিখানি সর্ষের তেলেও ডুবিয়ে দেওয়া হয় মহাকর্ষীয় ধ্রুবকের মান একই হবে। আম, মাধ্যম নিরপেক্ষ, অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবকের মান মাধ্যম নিরপেক্ষ। আম, এছাড়া মহাকর্ষীয় ধ্রুবক কোনো অবস্থাতেই এর মান পরিবর্তন হয় না। আম, কাছাকাছি দুটো বস্তুর ক্ষেত্রে এই ধ্রুবকের মান যা, আবার বহু দূরের দুটি বস্তু মানে পৃথিবী এবং সূর্যের ক্ষেত্রেও এই ধ্রুবকের মান একই। এই ধ্রুবকের এসআই বুদ্ধের মান হলো 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তো এই ধ্রুবকটার মান সব ক্ষেত্রে একই বলে একে সার্বজনীন ধ্রুবক বলা হয়, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। বলতো সবাইকে জিজ্ঞেস করছি এটা, একটা লিফটের তার ছিঁড়ে গেল, লিফটের ভেতরে থাকা ব্যক্তির ওজন কি পরিবর্তন হবে? একটা লিফটের তার ছিঁড়ে গেল, লিফটের ভেতরে একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তির ওজনের কি পরিবর্তন হবে? রিয়া, সুভাষ, অনিক, পর্ণা, এই চারজন বাদে বাকিরা, শারমিন, দিশা আর বাকিরা, রোজিনা, সুপর্ণা, মিতালি বলে একটা মেয়ে আছেন, আপনি কিছুই রেসপন্স করছেন না। মিতালি, হ্যাঁ স্যার শুনছি তো। রেসপন্স করতে হবে না, বলো। একটি লিফটের ভেতরে মানে একটা ব্যক্তি আছে, হঠাৎ করে তারটা ছিঁড়ে গেল, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির ওজনের কি পরিবর্তন হবে? লিফটের তারটা যদি ছিঁড়ে যায় তো সেক্ষেত্রে ব্যক্তির ওজন যেদিকে কাজ করবে তার বিপরীত দিকে হচ্ছে অভিকর্ষজ বল কাজ করবে। তার জন্য সে আর এখানে তো উপরে ওঠার ক্ষেত্রে তো ব্যক্তি নিজস্ব কিছুটা ভর অনুভব করবে আর হালকাও মনে করবে নিজেকে, আর নিচে নামার ক্ষেত্রে তো ভর অনুভব করবে। তো এই অবস্থানে থাকবে এরকম বোঝাবে? আমি ঠিক জানি না এটা। দিশা, স্যার বলবো? এক মিনিট, অনেক এক মিনিট। দিশা বলো, এবারে পেছন থেকে আমার মনে হচ্ছে যে ভার শূন্য থাকবে নাকি, মানে ভার স্যার শূন্য অবাধে থাকবে। কারণ স্যার অবাধে পতনশীল হয়ে যাবে না, ছিঁড়ে গেলে তো নিচের দিকে যাবে না, তাহলে অবাধে পতনশীল অনেক বলো। বস্তুর ওজন তো শূন্য হয়। স্যার লিফট দ্বারা অ্যাকচুয়ালি যেটা হয়, লিফটের দ্বারা আমরা কোনো বস্তুর উপর প্রতিক্রিয়া বলকে পরিমাপ করি। তো বস্তুটি যখন, তাহলে আমরা এখান থেকে বলি বস্তুর উপর প্রতিক্রিয়া বল যদি আমরা এন ধরে নিই এবং বস্তুর ওজন যদি আমরা এমজি ধরি, তাহলে এন আর এমজি দুটো বিপরীত হবে এবং সেটাই সেই যে লব্ধ বলটা সেটাই হচ্ছে সেই বলে সে নামবে। কিন্তু এক্ষেত্রে সে যদি এ ত্বরণে নামে অন্য সময়, কিন্তু এক্ষেত্রে কিছু অবাধে পতনশীল হচ্ছে, লিফটের তাতা ছিঁড়ে গেছে, তাহলে আমরা বলতে পারি এন মাইনাস এমজি সমান হচ্ছে এম এ। এখানে
এম এট এ, এটা হচ্ছে এ সমান এখানে জি হচ্ছে, কারণ এটা অবাধে পতনশীল। তাহলে আমরা বলতে পারি এন মাইনাস এম জি সমান এম জি। সেখান থেকে তাহলে আমরা বলতে পারি এন সমান 0, অর্থাৎ বস্তুটি ভারহীন মনে করবে। হ্যালো, হুম। ইট ইজ ভারহীন মনে করবে গাণিতিকভাবে। ধরো আমি অন্য একটা কোশ্চেনে যাচ্ছি। ধরো মহাকাশ স্টেশন, আমাদের যেটা বলি মহাকাশ স্টেশন শুনেছো না প্রত্যেককে? সেই মহাকাশ স্টেশনে মহাকর্ষ শূন্য, মহাকর্ষ বলের মান যদি না হয় তাহলে ওখানে যে নভোচারীরা থাকে কেন ভাসে? একটা ওকে কারা কারা হাতে, হ্যাঁ দিশা বলো। বলবো আমি? হুম হুম। মহাকর্ষ বল হয়তো সেখানে, মহাকর্ষ বলের প্রভাব হয়তো খুব ক্ষীণ, তার জন্য হয়তো ভাসতে পারে। আর কেউ? রিয়া বলো। আমি জানি না স্যার। রাকেশ? হ্যাঁ স্যার বলবো। হুম হুম। স্যার মহাকর্ষ বলের মান সেখানে 0 না, ভ্যালুটা কম হয়, কিন্তু যেহেতু কৃত্রিম উপগ্রহটা পৃথিবীর চারপাশে ঘুরছে, তার উপর আহ, মানে কৃত্রিম উপগ্রহের মধ্যে থাকা ব্যক্তির উপর যে অপকেন্দ্র বল কাজ করবে, দুটা সমান আর বিপরীতমুখী হয়, তার ওজন 0 হবে স্যার। সুভাষ? স্যার বলছি যেটা মহাকর্ষীয় বলটা শূন্য নয়, কিন্তু ওখানে যে আহ, উম, মহাকাশ স্টেশনে থাকা ব্যক্তির ওজন আর যে একটা বৃত্তাকার পথে ঘোরার জন্য যে অভিকেন্দ্র বল বলবো না, আর অপকেন্দ্র বল, আম, ওই বলের, ওই দুটো বলের লব্ধি বলটা আম, শূন্য হয়ে যায়। আম, মানে অ্যাকচুয়াল ব্যক্তির আপাত লব্ধি বলটা শূন্য হয়ে যায়, তাই জন্য ব্যক্তি নিজেকে ভারহীন বলে মনে করেন। এরকমই একটা ছিল স্যার। রাকেশ ক্ষেত্রেও ঠিক আছে, লব্ধি ব্যাপারটাও ঠিক আছে, রাকেশটাও ঠিক আছে। আর কে? বিপিন বলো। হ্যাঁ, আমি স্যার বলতে চাইছিলাম যে ওখানে লম্ব প্রতিক্রিয়া বল মহাকাশ যানের তল দ্বারা কর্তৃক লম্ব প্রতিক্রিয়া বলটা 0 হয়ে যায়। এই জন্যই সে ওখানে ওজনহীন অনুভব করে। উলম্বভাবে যে বলটা, তাই না, লম্ব বলটা? লম্ব প্রতিক্রিয়া বল, সেই বলটা এন এর মানটা 0 হয়ে যায়। এবার এটাই, বা অন্যান্য এমনি উপগ্রহ ক্ষেত্রে সেই একই কাজ করে, কিন্তু উপগ্রহটার কিছু ভর থাকার জন্য সে আবার লম্ব প্রতিক্রিয়া বলটা পেয়ে যায়। পরের দিন আমি একটা কথা বলি, পরের দিন প্রত্যেকে বোর্ডটা যদি কারোর থাকে বোর্ডটা কাছে নেবে, কারণ হচ্ছে এই ফিজিক্সের ক্লাস বলতে গিয়ে প্লাস বোঝাতে গিয়ে দুটি সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি। এবার যদি কাছে বোর্ড ওয়ার্কটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, ভালো হবে, প্রত্যেকের ক্ষেত্রে সেভ হবে। কারণ হচ্ছে এই বলতে গিয়ে সমস্যাটা হচ্ছে, গাণিতিক রূপ আসছে, সেখানে বোঝাতে গিয়েও একটু সমস্যা আসছে। তোমরা পরের দিন থেকে কি নেবে? টপিকটা বলে দিলে খুব ভালো হতো। পরের দিন টপিক তোমাদের নেব ওই জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, মানে টোটালটাই, মানে বুধবারের দিন। পরের দিন কালকে তোমাদের নেব, ডেমোটা নেব, কার কোথায় অসুবিধা কি সেটা আমরা বলে দেবো। স্যার বলছে আজকে যে পরমাণুর গঠনটাও ছিল সাথে। রেডি করেছিলে? পরের দিন নেবেন নাকি? হ্যাঁ, ওটা পরের দিন নেব। পরের দিন জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, অর্থাৎ হচ্ছে ওই যে পদার্থের গঠন ও ধর্ম যে চ্যাপ্টারটা নেই, ওখানে পৃষ্ঠটান, তারপর সান্দ্রতা, তারপর হচ্ছে আমাদের ভিসকোসিটি যেটা আছে, ওই মানে ওটাই, তারপর হচ্ছে পরের দিন স্যার কেমিস্ট্রিটা আগে নেবেন। কেমিস্ট্রি আগে নেব, ঠিক আছে, কেমিস্ট্রি আগে নেব।
পরমাণু চ্যাপ্টার আগে নেবো, তারপর তোমাদের এইগুলো যাব। একটা জিনিস ভালো করে বুঝবে। আচ্ছা, আমি আপনাকে স্যার বলেছিলাম স্যার দেখতে, আপনি স্যার দেখেননি। প্রচুর যা হয়েছে, ফোন করবে বলে দেবো। স্যার কখন করব বলুন? কালকে করবে, আজকে রাতে না করতে মানে হবে। কখন, কোন সময় স্যার ফাঁকা থাকবেন? 10টার সময় করবে, কোনো অসুবিধা নেই। সকালে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে স্যার। বিষয়টা হচ্ছে, প্রত্যেকে একটা কথা বলি, প্রত্যেকে কিন্তু সাবজেক্টে তোমরা এই যে 5-6 জন বলছো, হয়তো প্রত্যেকে জানো পড়াটা, কিন্তু ভালো করে প্রিপারেশান নিয়ে বলো, কেমন? যে তোমাদের দেখো এই এখনও গাফিলতা আছে অনেকজনের, এই গাফিলতাটা কিন্তু তোমরা সুযোগ পেয়েছো একটা, এটা সদ্ব্যবহার করো। অনেক ছেলে মেয়ে সুযোগ পায়নি, ভালো ভালো ছাত্র বা টিচার যারা ইন সার্ভিস ছিল তারাও সুযোগ পায়নি, তারা অনেক কষ্টে আছে, কিন্তু তোমরা সেই কষ্টটা বুঝতে পারছো না। এখন তোমরা সুযোগ পেয়েও তোমরা অনেকজনে ক্যাজুয়ালভাবে আছো, তোমরা সাবজেক্ট পড়ছো না, নিজের সাবজেক্ট। যখন ইন্টারভিউ টেবিলে হয়তো আমাদের সামনাসামনি, মানে আমি হয়তো বেসিক কোশ্চেনগুলো জিজ্ঞেস করছি তোমাদের, কিন্তু সেখানে আলতো ফালতো কোশ্চেন করবে, সেখানে হয়তো টপিকের বাইরে চলে যাবে, একদম হয় চলে যেতেও পারে, মুড তাদের উপর নির্ভর করবে। তাহলে সেই বিষয়গুলো মাথায় রেখে যদি তুমি কোনো রকম যদি 10টা কোশ্চেন করে 5টা বা 6টা 7টা কোশ্চেনের অ্যান্সার দিতে পারো, সেখানে তোমার সেফ জোন থাকবে। এবার তুমি যদি না বলতে পারো না, প্রথমে যদি ঘাবড়ে যাও, তাহলে সেক্ষেত্রে আরও সমস্যা হয়ে যাবে। ওই জন্য সাবজেক্ট জ্ঞানটা থাকা অবশ্যই দরকার। সেখানে তোমাকে এমন ধারা ক্রিটিক্যাল টাইপের কোশ্চেন করবে, সেখানে হয়তো অ্যান্সার দিতে গিয়ে বেগ পাবে। তা যদি সাবজেক্ট সম্পর্কে জ্ঞান থাকে তোমার, তাহলে কোনো বেগই পাবে না। এবারে অনেকজনের মুখস্থ বিদ্যা আছে, অবশ্যই মুখস্থ বিদ্যা করে ফেলেছে, সব A to Z মুখস্থ, কিন্তু মুখস্থ বিদ্যা থেকে কোশ্চেন করবে না তোমাকে দেখবে একদম বেসিক লেভেল থেকে কোশ্চেন করছে এবং বলবে বলো এটা কিভাবে হবে, বা এটা সম্পর্কে তুমি বলো, এটা হলে এটা হয় কি না। তোমাকে তারা ভুল বলবে, তোমাকে কিন্তু ঠিক বলতে হবে। বলো এটা থেকে এটা হলে কি হবে বলো তো, হ্যাঁ আদৌ কি এটা হবে, এটা না ভুল, এইভাবে করে তোমাকে জিজ্ঞেস করবে। তারপর হচ্ছে তোমাকে হয়তো কেমিস্ট্রি স্যার বললো যে তুমি ফিজিক্স পড়ছো, কেমিস্ট্রি বললো এটা তো ভুল বললে, তুমি 100% শিওর তো যেটা ভুল বললে, মানে ঠিক বললে, তখন তোমার মধ্যে কনফিউশন হয়ে যাবে যে আমি ঠিক বললাম তো। তাহলে নিজের প্রতি যদি সাবজেক্টের প্রতি জ্ঞান না থাকে, তখন তোমার ওখানে দোনমনো হয়ে যাবে, কনফিউশন, হ্যাঁ স্যার আমি ভুল করেছি, আমি মুছে ফের করে দিয়েছি, দেখছি তুমি ঠিকই করেছিলে, দ্বিতীয়বার যেটা করলে সেটাই ভুল করেছো। এই যে ব্যাপারগুলো, প্যানিক ব্যাপারগুলো চলে আসে, তখন ইন্টারভিউটা টোটালটাই নষ্ট হয়ে যায়। এবার যেহেতু প্রথমেই ডেমো দিতে বলছে, গিয়েই তোমাকে মানে কোনো আলোচনা নেই, কোনো কিছু নেই, শুধু নাম আর পরিচয়টা জিজ্ঞেস করছে, তারপর ডেমো দিতে বলছে, তারপর তোমাকে কোশ্চেন করছে, কারণ বুঝতে পেরেছো? আরেকটা কথা বলবো? হ্যাঁ স্যার বলছি, আজকে এই চ্যাপ্টারটা থেকে আপনি যেরকম ভাবে কোশ্চেন জিজ্ঞেস করলেন, এছাড়াও স্যার মানে আর কি ভাবে হতে পারে আর কি, মানে এরকম ছাড়া আর কি? এখান থেকে হায়ার লেভেল কোশ্চেন ধরতে পারে তোমাকে, গ্র্যাজুয়েশন লেভেল যেগুলো পড়েছো তোমরা, সেখান থেকে হয়তো। আমরা তো ফিজিক্সে গ্র্যাজুয়েশন পড়িনি স্যার, 12 অবধি পড়েছি। এবারে ফিজিক্সের ক্ষেত্রে তুমি যখন কেমিস্ট্রির ব্যাকগ্রাউন্ড তোমার ওখানে লেখা থাকবে, তোমাকে কেমিস্ট্রি থেকে জিজ্ঞেস করবে, আশা করা যায়। আচ্ছা আচ্ছা, কি বল, বুঝতে পেরেছো? এবারে মানে হায়ার লেভেলগুলো, হায়ার থিঙ্কিংগুলো তোমাকে কেমিস্ট্রি থেকে জিজ্ঞেস করবে। আর বেসিক জিনিসগুলো যেগুলো 9-10 যেগুলো আছে, মানে ফিজিক্স যেগুলো আছে 9-10 প্লাস 11-12 হয়তো একটু জিজ্ঞেস করতে পারে, কিন্তু তোমার প্রথমে 2-3টা অন্তত পারলে তবুও ভালো লাগবে, মানে তারপরেও যদি একটা না পারি বা সেটা অন্য, মানে প্রথম থেকে হলে খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, নিজে দেখবা প্রথম অ্যান্সারগুলো যদি না পারো না, নিজের দেখবে একটা খুবই মানে ডিমোটিভেট হয়ে যাবো, ডিমোটিভেটেড হয়ে যাবা। ওই জন্যই বলছি তো, কথার গঠন সুন্দর করে মানে বলার প্রথম চেষ্টা 2-3টে পারলেও একটু মনে ভালো লাগবে আর কি, যে না পরেরটা যেমনই হোক একটা অ্যান্সার দেওয়া যাবে, সেটাই ভয় লাগছে যে প্রথমে কি করবে। এবারে তুমি প্রথম দিকে যদি দুটো ভুল করে ফেলো বা 3টে করে ভুল করে ফেলো, তাহলে সেখানে সেটা আর কিছুই করার নেই। হ্যাঁ, আর একটা জিনিস লক্ষ্য করছো ওরা, যে তুমি কোশ্চেন ভুল বলছো ঠিক আছে, বা অ্যান্সার ভুল বলেছো, বা তুমি পারলে না, সেক্ষেত্রে তোমার যে ফেসের যে একটা ভীতি ভয় আসছে বা নার্ভাস ফিল আসছে, সেটাও কিন্তু ওরা লক্ষ্য করছে, একজন অবজার্ভ থাকছে। যে মানে ধরো সাপোজ তুমি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, কেমিস্ট্রি স্যার তোমাকে কোশ্চেন করছে, তখন ফিজিক্স স্যার তোমাকে অবজার্ভ করছে, তোমার ওই যে ভীতি ব্যাপারটা, সেটা তোমার মনে মানে তোমার ফেসে দেখা যাচ্ছে কিনা, সেটাও লক্ষ্য করছে কিন্তু ওরা। আমি যেমন যে টেবিলে এদিন যেটা নিচ্ছিলাম, মানে আমি এখানে কোচিং এর আন্ডার একটা, তারপরে যে তো একটা ব্যাপার, মানে ওই জায়গাটাও একটা ম্যাটার করছে, মানে ঘরে বসে স্যার এরকম বলছে ঠিক বললে, সেটা একটা অন্যরকম আর কি। আর ওইখানে যেদিন যাবো সেদিন স্যার অনেক ভেবে থাকলেও একটা কিরকম হয়ে যায় আর কি। একটা নার্ভাস ফিল করবে, ওই জন্য বলছি বারংবার প্র্যাকটিস করো, যখন দেখবে সবাই আর সেদিন গিয়ে টেনশন করবে না, টেনশন করলেই দেখবা বিশাল গলা শুকিয়ে যাবে, কথা বেরোবে না, তারপর হচ্ছে মুখ আঠালো হয়ে যাবে, অনেকজনের হয় এই সিচুয়েশনে দেখেছি, আঠালো হয়ে যাবে, হয়তো সে ভালো স্টুডেন্ট কিন্তু ভালো রিপ্রেজেন্ট করবে, কিন্তু সেখানে আর বলতে পারছে না। ওই জন্য বলছি সাবজেক্ট সম্পর্কে যদি জ্ঞান থাকে তোমার হবে।
আর সাবজেক্ট সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাহলে প্রত্যেকে তুতলায় থাকবে ওখানে গিয়ে, কিন্তু এমনিই ভয় করবে। সুভাষ বলো, তুমি ওইভাবে ইমোজি দিচ্ছিলে, কি ব্যাপার? না স্যার, হাত পুরো চলে যাচ্ছিল স্যার, বুঝি। আমি ভাবলাম হয়তো ওইটা, তুমি ভয় পাচ্ছ ওই জন্য না ইমোজি না, দিয়েছো। হাত পুরো চলে যাচ্ছিল। কালকে কে কে ডেমো দেবে তাহলে বলো? আমি দেবো স্যার। স্যার আমি দেবো স্যার। দুজন, স্যার আর আমি দেবো। রোজিনা 3টা, আর স্যার সুভাষ ভান্ডারী স্যার দিয়েছে। আচ্ছা 3জন 4জন। আর কে দেবে? স্যার আমিও দেবো। মনীষা আর শারমিন। টাইমটা কখন? ওই 9:30। 9:30 পর, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, দিতে পারি। অনেক দেখছি স্যার কালকে একটু আসিফা, বিপিন, আমার স্যার হবে না। দিশা। স্যার আমি হচ্ছে গিয়ে পরের দিন দেবো। আসিফা কিছু বলছো, বলো। হ্যাঁ স্যার, কালকে দিতে পারি, চেষ্টা করবো আমি। টাইমটার জন্য একটু। মমতা 9টা থেকে শুরু করে দেবো, দেখি 9টা 8:30 এভাবে যদি হয়, 9টা থেকে বেস্ট হবে। দিশা না, একটু দেরিতে দিলে হবে তো? দেরিতে দিলে হবে। যাদের বাড়িতে বাচ্চা আছে বা হয়তো সমস্যা আছে, হ্যাঁ, আমার সাংসারিক বাচ্চা সাংসারিক খাওয়াতে চাপ হবে আছে, একটু। তারা লাস্টের দিকে দেবে। হ্যাঁ, ওই জন্যই। ঘুম টুম ঠিক আছে। পড়না সে কালকে হবে না আমার। মিতালি, হ্যাঁ স্যার দেবো। সুপর্ণা, হ্যাঁ স্যার আমি দেবো। ওয়াসিম, ওয়াসিম আজ পাক্কা ঘুমিয়ে গিয়েছে। তিশা, তিয়াসা। ঠিক আছে, প্রত্যেকে দাও। আর একটা কথা, মানে মানে হাই লেভেলে যে ফিজিক্স থেকে বলছেন, মানে মেকানিক্স পার্টটা থেকে তো মানে ম্যাক্সিমাম আমরা মানে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোই বেশি এসেছিল পরীক্ষাতে, মানে আসে। এবারে হাই লেভেলের জন্য ওই 11-12 বইটা মানে কিরকম টাইপের যে কোশ্চেন পড়বো বুঝতেই পারছি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি বলতো, ফিজিক্স কেমিস্ট্রির ব্যাপারটা হয়ে যাচ্ছে। আমার আরেকটা কথা বলার আছে। 1 মিনিট, আমি অনেকের কথার অ্যান্সারটা দিই। ফিজিক্স কেমিস্ট্রির ব্যাপারটা হয়ে যাচ্ছে কি বলতো, তুমি যদি এখন অনেক আমরা দীর্ঘদিন ধরে ফিজিক্সটা তুমি আয়ত্ত করেছো বা কেমিস্ট্রিটা আয়ত্ত করেছো, এবারে সেই বেসিকে তোমাকে কী করতে হবে, অ্যান্সার দিতে হবে। এবার ফিজিক্স থেকে তোমাকে যেখানে সেখানে কোশ্চেন ঘোরাতে পারে বা কোশ্চেন করতে পারে, কেমিস্ট্রিতেও। ওই জন্য ফিজিক্সে যে তুমি মানে তোমার যে সাধারণ বিষয়টা, যেমন তোমরা পড়েছো যেরকম, এরকম পড়লেও হবে, কিন্তু তোমাকে বলার ক্ষেত্রে বা তোমার যে বোর্ডের ওয়ার্কের ক্ষেত্রে তোমাকে সেটা নিজের মতন গুছিয়ে নিতে, কোশ্চেন অনুযায়ী। কেমন বুঝতে পেরেছো? না হলে হবে না। কারণ হচ্ছে তুমি ফিজিক্সের কোন জায়গা থেকে কি কোশ্চেন ধরবে এটা কেউ বলতে পারবে না। ফিজিক্সের প্রচুর কোশ্চেন হতে পারে, বিভিন্ন একদম বেসিক জিনিসও জিজ্ঞেস করতে পারে। যেমন আমি বললাম ভর ও ভারের মধ্যে পার্থক্য বলো, এই কোশ্চেনও জিজ্ঞেস করতে পারে। আবার তোমাকে হায়ার লেভেলও জিজ্ঞেস করতে পারে। তাহলে স্যারের মুডের ওপর নির্ভর করবে। ওই জন্য বলছি 11-12 অন্তত 11-12টা পড়ে যেও। আর যদি কার প্রচুর টাইম থাকে, যদি সে 11-12 পাস করে থাকে, তাহলে অবশ্যই সে পড়েছে 11-12 এর জন্য, তাহলে তার রেডি থাকবে, সেও যেন একটু হায়ার লেভেল দেখে। আর যে সাবজেক্টের সে যে ব্যাকগ্রাউন্ডের আছো, সে নিজের সাবজেক্টের জন্য একদম স্ট্রং ডেপথ থাকে। কেমন বুঝতে পেরেছ? এবার ইন্টারভিউ টেবিলে কোথা থেকে কোশ্চেন করবে এটা বলা মুশকিল। স্যার বলো বর্ণা। স্যার এই মহাকর্ষীয় বিভব বা তড়িৎ বিভব, মানে এই বিভব জিনিসটা যদি বলে বাচ্চাদের কি করে বোঝাবে, এইটা একটু বলে দিলে ভালো হতো স্যার। দেখো, মহাকর্ষীয় বিভব ব্যাপারটা হচ্ছে, ধরো সাপোজ আমার বন্ধুত্ব হিসেবেও আসতে পারে আমাদের, মানে বন্ধুত্ব, যে কোনো একটা কারোর বিরুদ্ধে কোনো কিছু আনতে গেলে তার বিরুদ্ধে কী করতে হয়, কাজ ফোর্স অ্যাপ্লাই করতে হবে, কাজ করতে হয়। তো
তেমনি উদাহরণ দেবে তুমি কীরকম, ধরো তুমি সাপোজ কারোর কাছ থেকে খাবার কিনে নেবে, আমি উদাহরণ দিচ্ছি, খাবার কিনে নেবে, তাহলে কী করতে হবে, তার বিরুদ্ধে কী করতে হবে, বল প্রয়োগ করতে হবে বা কার্য করতে হবে। তাহলে কারোর কাছ থেকে যদি 10 টাকা বা 5 টাকা বা কোনো খাবার কিনে দিতে হলে, তাহলে সেটা অসীম দূর থেকে হতে পারে, সে পর হতে পারে, আমি এমনি বলছি পর হতে পারে, তার কাছ থেকে কিছু যদি খাবার কেড়ে নিই আমি, তাহলে কী হতো, তার বিরুদ্ধে আমাকে কী করতে হবে, কার্য করতে হবে, মানে তার বিরুদ্ধে আমাকে লড়তে হবে কোনো কিছু নিতে গেলে। তাহলে এই যে কোনো একটা অসীম দূর থেকে কোনো কিছু আনতে গেলে, মানে কোনো একটি মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে গেলে কোনো ভরকে, তার বিরুদ্ধে যে কার্য করতে হয় তাকে কী বলে, মহাকর্ষীয় বিভব বলে। এবার তাহলে তোমাকে উদাহরণটা কীরকম দিতে হবে, গুছিয়ে বলতে হবে, আমি গুছিয়ে বললাম না, গুছিয়ে বলতে হবে কীরকম। ধরো সাপোজ তোমার বন্ধুর কাছ থেকে তুমি 5 টাকা নেবে, বা তোমার শত্রু, তাহলে তার কাছে কী করতে হবে, তার বিরুদ্ধে তোমাকে লড়াই করতে হবে, তাই না? তাহলে তার জন্য, তাহলে তার কাছ থেকে 1 টাকা আনতে তোমাকে যে পরিমাণ ফোর্স করতে হচ্ছে, সেটাই হচ্ছে কি তোমার বিভব। তেমনি মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্যে, কি মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্যে অসীম দূর থেকে কোনো একটি বস্তুকে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, তখন তাকে কি বলা হয়, মহাকর্ষীয় বিভব বলা হয়। এইভাবে করে তোমাকে বোঝাতে হবে। এবার এই ভাষাটা তোমাকে তৈরি করতে হবে। ওকে স্যার। আর স্যার সমসত্ব মিশ্রণ আর দ্রবণের মধ্যে পার্থক্য কি হবে স্যার? সমসত্ব মিশ্রণ আর দ্রবণ, সমসত্ব হ্যাঁ। মিশ্রণকে অ্যাকচুয়ালি আমরা দ্রবণ ভাবেই তো, সরি ক্লোয়েড দ্রবণকে আমরা কি ভাবি, অসমসত্ব মিশ্রণ সেটা। প্রত্যেকটা পার্টিকেলের রেশিওটা এখন ফিক্সড থাকবে সমসত্ব। মানে সমসত্ব দ্রবণেও তো দ্রবণ তাই মানে থাকছে। ওইভাবে না, প্রত্যেক পার্টিকেল নয়, মানে প্রত্যেক, মানে সমসত্ব যেমন শরবতের উদাহরণ দিই যেটা আমরা, সমসত্ব দ্রবণ যেটা বলি, মানে প্রত্যেক অংশে কি হবে, তাদের অনুপাত একই থাকবে। হ্যাঁ হ্যাঁ ওইটাই স্যার। প্রত্যেকটা পার্টিকেলের না, মানে ধরো দুটো পদার্থ থাকলো, তার দুটো পদার্থের ক্ষেত্রে কি বললাম বুঝতে পেরেছো? এবারে তোমাদের এই উদাহরণগুলো নিজের মতন করে টানতে হবে। এবারে ধরো সাপোজ আমি একটা উদাহরণ যখন আমি বললাম, তখন আমার মতন করে আমার ভাবা আছে, ভালো করে বুঝবে। এবারে যখন তুমি মহাকর্ষ, যেমন তড়িৎ ক্ষেত্র বা মহাকর্ষ ক্ষেত্র, ধরো সাপোজ আমি এইভাবে উদাহরণ দিতে পারি তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা। ধরো সাপোজ আমি আমার বাড়িতে যেখানে ইচ্ছা সেখানে আমি কি করতে পারি, যেতে পারি বা চলাফেরা করতে পারি। আমার বাড়িতে একটা কি হচ্ছে, আমার বাউন্ডারিতে আমার কি প্রভাব আছে। এবার সাপোজ ধরো আমি যদি অন্য বাড়িতে যাই, তাহলে সেখানে আমার প্রভাব থাকবে, থাকবে না। তাহলে আমার চারিদিকে যে অঞ্চল জুড়ে আমার প্রভাব বিস্তার থাকছে, তাই না? তাহলে কোনো একটা বিন্দুর বা কোনো একটা মানে বস্তু আছে, সেই বস্তুর চারিদিকে বা কোনো একটা আধানের চারিদিকে যে অঞ্চলটা জুড়ে তার প্রভাব বিস্তার থাকবে, তখন তার কী হবে, তো তাকে তড়িৎ ক্ষেত্র বলা হয়। এটাই তো আমরা জানি। তাহলে এইভাবে করে তোমাকে বোঝাতে হবে, সেটা সুন্দর ভাষা দিতে হবে। কি বলো, বুঝতে পেরেছো? যদি স্টুডেন্টদের বোঝানোর জন্য বলে, যে স্টুডেন্টদের যখন আমি স্যার বলবেন যে ইন্টারভিউ যারা থাকবে, স্যার আমি স্টুডেন্টদের প্রথমত বলবো এই উদাহরণটা দেবো, কীরকম সেই উদাহরণটা বলবে স্যার, সেরকমই আমার তুলনা করে আমি বলতে পারি যে কোনো একটা বিন্দু আধান আছে বা আধান আছে, তার চারিপাশে যে অঞ্চলে জুড়ে তার প্রভাব বিস্তার থাকবে প্রভাব বিস্তার করবে বা প্রভাব থাকবে, সেই অঞ্চলটাকে কি বলবো, তার আমি তড়িৎ ক্ষেত্র বলবো। স্যার আমি এইভাবে করে বোঝাবো স্টুডেন্টদের। তাহলে এই স্টুডেন্টদের বোঝানোর ক্ষেত্রেও তোমাকে এই কথাটা উল্লেখ করতে হবে যে স্টুডেন্টদের আমি এই বোঝাবো। আর তোমাকে যদি জিজ্ঞেস করে যে তড়িৎ ক্ষেত্র কাকে বলে, তাহলে তুমি নিজের মতন করে বললে। তাহলে এই কোশ্চেন দুটো এইভাবে পার্থক্য বুঝতে হবে তোমাকে। আর ওখানে স্যার ওই অসীম দূরত্ব থেকে আনার যে ব্যাপারটা, ওইটা কি করে বোঝাবো? এবারে অসীম দূর থেকে দেখো, তুমি তোমার বন্ধুর কাছ থেকে নিশ্চয়ই টাকাটা নেবে না, নিশ্চয়ই অন্যজনের কাছ থেকে। আমি যেটা উদাহরণটা দিলাম, তুমি বন্ধুর কাছে, বন্ধু তোমাকে দিয়ে দেবে, তাহলে অন্য একটা রুম থেকে বা তোমার অন্য একজন অপরিচিত লোকের কাছ থেকে যদি তুমি টাকাটা নাও, আমি হয়তো বন্ধুটা বলেছিলাম, অপরিচিত একটা লোকের সঙ্গে জোরপূর্বক টাকা যদি নাও, তাহলে সে তার বিরুদ্ধে কার্য করতে হবে না? তার জন্য কি হচ্ছে, দূর রিলেশন, মানে দূরের রিলেটিভ বলা যাবে না, দূরের কোনো একটা লোক। তাহলে এখানে বলছে দূর মানে অসীম। আচ্ছা স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। এইভাবে করে তুমি আরও উদাহরণ ভাবো, সেই উদাহরণগুলো দেখবে। শুধুমাত্র আমরা একদম বেসিক উদাহরণ দিলাম একদম বোঝানোর জন্য, সেগুলো তুমি ভাবো যে আরও কি হতে পারে। ওই জন্য বলছি যে টপিকগুলো তুমি যে টপিকগুলো ধরতে পারে, মানে আমরা অবশ্যই বলেছি তোমাদের, এর আগে স্যার নোটও দিয়েছিল যে এইখান থেকে কী কী কোশ্চেন হবে, এর আগে দিয়ে দেওয়া হয়েছিল। সেই কোশ্চেনগুলো একটু দেখো, ভিডিওগুলো দেখো, সেখানে অ্যানালিসিস করা আছে প্রত্যেকটা কোশ্চেন।
প্রত্যেকটা টপিক দ্রবণ থেকে দিয়ে আছে, তারপর বল থেকে দিয়ে আছে, একমাত্রিক গতি থেকে এবার দিয়ে আছে সবগুলোই। সেগুলো একটু দেখো পেয়ে যাবে। এবার স্যার একটা কথা বলবো, বিশেষ শব্দের উপরে আর হচ্ছে ওই তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, যেটা ওই ইলেকট্রোপ্লেটিং মানে তড়িৎ লেপন, ওই চ্যাপ্টারটার উপর যদি ইন্টারভিউ রিলেটেড একটু কোশ্চেন যদি দিতে না। ইন্টারভিউর উপর কোশ্চেন, তাই তো? হ্যাঁ, মানে আগের চ্যাপ্টারগুলো যেরকম দিয়ে হবে সেরকম শব্দের উপর, আর হচ্ছে তড়িৎ প্রবাহ আর তড়িৎ লেপন ওই চ্যাপ্টারটা। ঠিক আছে, মানে ওই এইটা ধাতুবিদ্যার ক্ষেত্রে, তাই তো? হ্যাঁ, ধাতুবিদ্যার আগে যেটা আছে, যেটা তড়িৎ লেপন, হ্যাঁ তো আছে না, রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ তড়িৎ বিশ্লেষণ, প্রবাহ রাসায়নিক বিক্রিয়া। হ্যাঁ তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারটা, ওইটা দুটো তাহলে বাকি রয়ে গেছে। ওই দুটো বাকি আছে, তাই তো? ঠিক আছে, আমি দেখি দিয়ে দেওয়ার চেষ্টা করব এই সপ্তাহের মধ্যেই। ভালো করে সাবজেক্ট, আমি এখনও বলছি ভালো করে সাবজেক্ট সম্পর্কে পড়ো, আর হচ্ছে বারংবার নিজেকে মনোযোগী করো, নিজেই অ্যান্সার দাও, নিজে চেষ্টা করো। সব কিছু তো অনলাইনে এভাবে হবে না। এবার নিজেকে কি করতে হবে, সামনে মনোযোগী করতে হবে, নিজেই আলোচনা করতে হবে, নিজেই ছাত্র, নিজেই মাস্টার, নিজেই আবার ইন্টারভিউ টেবিলের শিক্ষক বা ইন্টারভিউয়ার, আর নিজেই আবার কী হচ্ছে স্টুডেন্ট সেখানকার, দিয়ে নিজেকে আলোচনা করতে হবে, তবে সেখানে স্যাটিসফাইভাবে বলতে পারবে, আর না হলে একদম এড়িয়ে যাচ্ছে। বলো, আর কারোর কোনো কোশ্চেন থাকলে বলো। আমি একটা কথা জিজ্ঞেস করি, অনেক আবার কে ছিল, অনেক ছিল, আমাদের হয়তো শুভাশিস চলে গেছে, তোমাদের প্রত্যেকে বলি যে তোমাদের যে কোশ্চেন আলোচনাগুলো হলো প্রপারলি, যে কোশ্চেন আলোচনা করলে তোমরা, মানে তোমরাই অ্যান্সারগুলো বললে প্রপারলি, কার অ্যান্সারগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে? আর একটা দেখলাম ব্যাড হ্যাবিট হচ্ছে যে তোমরাই স্যারকে লাস্ট পর্যন্ত কোশ্চেন করে দিচ্ছ, মানে আমি আমার কোশ্চেন করছি বলে এটা আমি বলছি না, যখন যখনই কোশ্চেনগুলো বলছে, লাস্টে যখন অ্যান্সার বলছিলে, লাস্টের যে সেন্টেন্স, স্যার এটা হবে কি, স্যার এটা এটা হবে কি, এই এইটা চেঞ্জ করতে হবে প্রত্যেককে। কি বল, বুঝতে পেরেছ? ওকে, অনেক এইটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ওই ব্যাপারটা চেঞ্জ করবে, না হলে তোমাদের লাস্টে জিজ্ঞেস করে, আমি যেমন একজনকে বললাম যে তুমি আমাকে কোশ্চেন করছো, তাহলে সেটা অ্যান্সার দিচ্ছি, এরকমও বলতে পারে, তাই সেইগুলো একটু লক্ষ্য রেখো। পরের দিন তোমরা তাহলে এই পরমাণু চ্যাপ্টারটা করে আসবে, আর জিপিএমটা করে আসবে, জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, ওটা করে আসবে প্রত্যেককে, ওটা থেকে তাহলে কোশ্চেন আলোচনা হবে।